গল্প অর্ধাঙ্গিনী। লেখনীতে মৌসুমী আক্তার। তৃতীয় পর্ব। পূর্ণতার হাতের থাপ্পড় খেয়ে সজল 1 মিনিটও দাঁড়াল না। সেপা বাড়াল বাড়ি থেকে বের হবার জন্য। কিন্তু প্রভাত সে পৃথিবীর একমাত্র ঘাটতারা যুবক। এত সহজে সজলকে ছেড়ে দেওয়ার মতো পাত্র সে নয়। সজলকে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা না দিয়ে সে ছাড়বে না। সজল পা বাড়াতেই প্রভাত সজলের হাত টেনে ধরল। সজল গম্ভীর মুখে বলল, আমার হাত ছাড়ুন প্রভাত ভাই। প্রভাত সজলের হাত গায়ের সমস্ত বল প্রয়োগ করে চেপে ধরল। ভেঙে যাবার মতো উপক্রম হল। সজল ব্যথায় কুকিয়ে উঠল। কিন্তু তাতে প্রভাতের ভেতরের কোনো পরিবর্তন হল না। সে সজলের গাল খুব জোরে চেপে ধরে বলল, আমার বউয়ের সামান্য উপহার নিয়ে কিভাবে ফিরে যাবি ভাই? আমার দেওয়া উপহার তো এখনো বাকি। মাত্র ট্রেলার দেখেছিস। সিনেমা আভি বাকি হে। বাকি উপহার না নিয়ে ফিরতে পারবি না। আমি তোর জন্য এক্সক্লুসিভ কিছু সারপ্রাইজ রেখেছি। সজল চরম অপমানে চুপসে আসা মুখ নিয়ে প্রভাতের দিকে তাকাল। সজলের মনে হাজারো প্রশ্ন। কি করতে চাইছে প্রভাত তার সাথে এ বিষয়ে কোনো ধারণা নেই। সজলের চাহনি দেখে প্রভাত বুঝতে পারল সজল সন্দিহান তার প্রতি। প্রভাত সজলের মাথার চুল টেনে ধরে বলল, চেহারাটা এমন চোরের মতো দেখাচ্ছে কেন? দেখাবে তো লুচ্চার মতো। কথাটা শুনে পুষ্প গাল চেপে হাসল। জোমেলা বলল, যা হবার হয়ে গিয়েছে, ওকে এবার যেতে দাও প্রভাত। ওয়াসেল ও বলল, এখন আর ওকে আটকে রেখে লাভ কি? তুমি তো পূর্ণতাকে বিয়ে করছ। ওকে ছেড়ে দেও। প্রভাত বলল, ও নিজ চোখ আমার আর পূর্ণতার বিয়ে দেখবে, তারপর রাতে ওকে উপযুক্ত উপহার দিয়ে বিদায় দিব। আজ রাতে ওকে চৌধুরী বাড়িতেই থাকতে হবে। এটাই আমার ফাইনাল ডিসিশন। ওয়াসেল মিনমিন করে বলল, আর কি কি অশান্তি করতে চাও তুমি? তুমি আমাকে পয়মাল করে ছাড়বে? প্রভাত ওয়াসেল এর দিকে ঝুঁকে বলল, চেষ্টা করছি। চেষ্টা করছি কথাটা শুনে ওয়াসেলের চোখ কপালে উঠল। তার ছেলে তাকে এসব কি বলে? ওয়াসেলের ওভাবে তাকানো দেখে প্রভাত দুষ্টু হেসে বলল, ভয় পেয়ে গেলে নাকি? ভয় পেও না। আপাতত দোয়া করো যেন আগামী বছর নাতিনাতনির মুখ দেখতে পারো। ওয়াসেল দাঁত কিরমির করে বলল, এক্কেবারে নির্লজ্জ। আমি সব বাবাদের বলবো বয়স হলেই যেন তাদের সন্তানদের বিয়ে করিয়ে দেয়। না হলে আমার ছেলের মতো বিয়ে করার জন্য লজ্জার মাথা মুড়ি ঘণ্ট রেঁধে খেয়ে ফেলবে। কাজী সাহেব মাথার টুপি ঠিক ঠিক করতে করতে বলল, তাহলে কার সাথে কার বিয়ে পড়াতে হবে? রাত তো অনেক হল। শুরু করা যাক। প্রভাত কাজীর দিকে তাকিয়ে বলল, আপনি শুরু না করে বসে আছেন কেন? শুরু করুন। আর হ্যাঁ, খুব লম্বা একটা মোনাজাত ধরবেন। আমার বাবা চাচা তো নামাজ আদায় করে না। আমার বিয়ে উপলক্ষে মোনাজাত ধরবে। পুরা রাত কাটিয়ে দিবেন ওরা যেন হাত না নামাতে পারে। সারা জীবনে যত দোয়া লাগে সব ওদের থেকে আদায় করে নিব। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করল। প্রভাত তখন পূর্ণতার হাত ধরে টেনে ডাইনিং এর এক কর্নারে নিয়ে গেল। শান্ত চোখে পূর্ণতার দিকে তাকিয়ে বলল, পূর্ণতা, আমি জানি আমি তোমাকে সজলের থেকে রক্ষা করছি। কিন্তু নিজের থেকে রক্ষা করতে পারলাম না। কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে করা অন্যায়। কিন্তু এই অন্যায় আমাকে করতেই হবে। অবশ্য এর জন্য বিশাল বড় 2টা কারণ আছে। 1, আমার বেঁচে থাকার জন্য, 2, তোমাকে বাঁচিয়ে রাখার জন্য। এর মাঝে একটা প্রশ্নের উত্তর আমি দিতে পারব। সেটা হলো, আমার বেঁচে থাকার জন্য তোমাকে প্রয়োজন। তুমি আমার বেঁচে থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন। হৃদয়ের বা পাশে হঠাৎ হঠাৎ জেগে ওঠা তুফান। সেই তুফান কত ভয়াবহ তুমি বুঝবে না। বুকের মাঝে চিন চিন ব্যথা অনুভবের কারণ তুমি। তুমি চোখের সামনে থাকো।
তবুও একান্তে তোমাকে নিয়ে ভাবলে বুকের মাঝে অদ্ভুত এক ব্যথার সৃষ্টি হয়। সেই ব্যথা নিরাময়ের কারণ তোমার অগ্নি চোখের চাহনি। তাই তো বারেবার তোমাকে রাগিয়ে দিই আমি। তুমি রেগে গেলে না কেমন একটা আগুন আগুন লাগে তোমাকে। সেই আগুনে পুড়ে ছাই হওয়ার জন্য ছটফট করি। আমার নির্ঘুম রাত জানে তোমার অস্থিরতায় আমি কিভাবে ছটফট করি। এসব শুনে অবাক হইও না তুমি। আমার তোমার প্রতি ভালোবাসার এক কিঞ্চিত পরিমাণ শেয়ার করলাম। এই মুহূর্তে তোমাকে হাজার হাজার কবিতা আবৃত্তি করে শোনালেও তুমি বুঝবে না। আমায় ঘৃণা করো সমস্যা নেই, তবে চন্দ্র আর সূর্যের ন্যায় চিরন্তন সত্য হল তোমাকে আমি ভালোবাসি। তোমাকে বিয়ে করার জন্য এই একটা কারণই যথেষ্ট। আরেকটা কারণ আছে, সেটা তুমি সময়ের সাথে সাথে নিজেই বুঝতে পারবে। আমি এক বুক ভালোবাসা নিয়ে তাকে বিয়ে করতে চলেছি, যার এক বুক সমান ঘৃণা আমার জন্য। কিন্তু এই ঘৃণায় আমার শক্তি। পূর্ণতা প্রভাতের কথার কোনো উত্তর দিল না। সে জানে এটাই তার নিয়তি। এটাই তাকে মেনে নিতে হবে। এখানে তার কিছু বলা আর না বলায় কিছু যায় আসে না। পূর্ণতা চুপ থেকে বিয়েতে সম্মতি দিয়ে দিল। রাত 12টায় ঘরোয়াভাবে প্রভাত আর পূর্ণতার বিয়ে হয়ে গেল। বিয়ে শেষ হতেই প্রভাত বিজয়ের হাসি হাসল। পূর্ণতার সাথে একদম মিশে সবার মাঝে পূর্ণতার কানের সাথে ঠোঁট মিশিয়ে ফিসফিস করে বলল, ভাগ্যক্রমে তোমাকে পেয়ে গেলাম। তুমি আমার জীবনের সেরা প্রাপ্তি পূর্ণতা চৌধুরী। প্রভাত চৌধুরীর অর্ধাঙ্গিনী রূপে তোমাকে স্বাগতম। পূর্ণতা গোল গোল চোখে প্রভাতের দিকে তাকাল। চাপা কণ্ঠে বলল, সবাই দেখছে, রুমভর্তি মানুষ। জোমেলা বলল, বউয়ের কানে কি বলছো দাদাভাই? প্রভাতের ঠোঁটে মৃদু হাসি। সে হাসতে হাসতে বলল, স্বামী স্ত্রীর গোপন কথা শুনতে নেই। গোপনে না বলে সবার মাঝে বলছো কেন? তোমার চোখ সব দিকে যায় নাকি? জাহান যেন আজ নিশ্চিন্ত হল। পূর্ণতার সাথে প্রভাতের বিয়ে হওয়াতে এই পৃথিবীর সব থেকে বেশি খুশি হয়েছে জাহান। জাহান প্রভাতের কাছে গিয়ে বলল, বাবা প্রভাত, আমার জীবনের বেঁচে থাকার একমাত্র কারণ পূর্ণতা। আজ থেকে আমার অবুঝ মেয়েটা তোমার হাতে দিয়ে দিলাম। আমার মেয়েটার জীবন যেন আমার মতো না হয়। পূর্ণতা জাহানের দিকে তাকিয়ে কেঁদে দিল। জাহান বুঝতে পারছে পূর্ণতার এই বিয়েতে সম্মতি ছিল না। আজ এমন পরিস্থিতিতে বিয়ে হওয়ার জন্য আরও কষ্ট পাচ্ছে। জাহান পূর্ণতার মাথায় হাত বুলিয়ে বলল, মায়ের দোয়া কখনো বিফলে যায় না সোনা। আজকে তুমি যে কষ্ট পাচ্ছ, এই কষ্ট একদিন সুখে পরিণত হবে। প্রভাত জাহানকে সালাম করে বলল, চাচি আম্মা, আপনি নিশ্চিন্ত থাকুন। পূর্ণতাকে আমি ভালো রাখব। এই পৃথিবীর শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ রূপে পরিণত করব। মানুষের কোলাহল ভালো লাগছে না পূর্ণতার। তার একাকী সময় কাটাতে ইচ্ছা করছে। পৃথিবীর সব কিছুই বিরক্তির লাগছে তার। মেরি এসে প্রভাত আর পূর্ণতার মাথায় হাত বুলিয়ে দোয়া করে বলল, অনেক সুখী হও দুজনে। প্রভাত পূর্ণতাকে বলল, তোমার শাশুড়িকে সালাম করো, দোয়া চাও। পূর্ণতা মেরির দিকে তাকাল। মেরি মিষ্টি হেসে বলল, আমার দোয়া সব সময় থাকবে তোমাদের প্রতি। সালাম করা লাগবে না। পূর্ণতা মেরির দিকে তাকিয়ে বলল, চাচিয়ামা, আমার খুব মাথায় যন্ত্রণা হচ্ছে। ঘুমোবো। ঠিক আছে, ঘুমোতে যাও। পূর্ণতা উঠে দাঁড়াল। প্রভাতও উঠে দাঁড়াল। প্রভাত উঠে দাঁড়িয়ে বলল, কোথায় ঘুমোতে যাচ্ছ? আমার রুমে। আজ থেকে তুমি আমার রুমে ঘুমোবে। কেন? বিয়ের পর বরের সাথে ঘুমোতে হয় জানো না? জানি, তাই বলে আজ থেকেই। আজ নয়, এখন থেকেই। আমি এক সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না। এত যুদ্ধ করে বিয়ে করেছি কি বউ ছাড়া ঘুমোনোর জন্য? পূর্ণতা বিরক্ত চোখে প্রভাতের দিকে তাকাল। মানুষ কতটা নির্লজ্জ হতে পারে তা প্রভাতকে না দেখলে পূর্ণতা বুঝত না। লজ্জা শরম একেবারেই কিছুই নেই।
মেরি পুষ্পকে বলল, যাও পূর্ণতাকে নিয়ে প্রভাতের ঘরে দিয়ে এসো। পুষ্প পূর্ণতাকে নিয়ে প্রভাতের ঘরে গেল। পুষ্প হেসে বলল, ভালোবাসলে ভাইয়ার মতো ভালোবাসা উচিত। দেখলি কিভাবে তোকে নিয়ে যুদ্ধ করল। এরপরেও আমার ভাইয়ার প্রতি অবিচার করিস না। পূর্ণতার এসব নিয়ে কিছুই বলতে ইচ্ছা করল না। প্রভাতের সাথে এক ঘরে ঘুমোনোর কথা ভেবে তার শরীর শিউরে উঠল। প্রভাত তার সাথে কি না কি করবে তার ঠিক নেই। পূর্ণতা কাচুমাচু মুখে বলল, আপু আমার ভয় করছে। আমি তোমার কাছে ঘুমাবো। পাগলি বিয়ের পর সব মেয়েরই বরের সাথে ঘুমোতে হয়। তখনই প্রভাত ঘরে প্রবেশ করল। প্রভাতকে দেখে বের হয়ে গেল। পুষ্প বের হতেই প্রভাত ঘরের সিটকিনি লাগিয়ে বিছানায় এসে পূর্ণতার পাশে বসল। প্রভাত বসতেই পূর্ণতা খানিকটা সরে বসে তোতলানো গলায় বলল, আপনি কোথায় ঘুমোবেন? প্রভাত ভ্রু উঁচিয়ে বলল, কেন খাটে? খাটে। পূর্ণতা অবাক হয়ে প্রশ্ন ছুড়ল। পূর্ণতার প্রশ্ন দেখে প্রভাত কৌতূহলী হয়ে প্রশ্ন করল, কেন পাপ হবে? পাপ টাপ না। আপনি খাটে ঘুমোলে আমি কোথায় ঘুমোব? তুমি আমার বুকে ঘুমোবে। ইম্পসিবল। আমি আপনার সাথে ঘুমোব না। আমি তো জানি স্বামী স্ত্রী একসাথে না ঘুমোলে পাপ হয়। আমি বেঁচে থাকতে তা হতে দেই কিভাবে? আমি তোমাকে পাপ থেকে বাঁচাতে হলেও আমার সাথে নিয়ে ঘুমোব। পীর সাহেবের খুব পাপের ভয়। প্রভাত মনে মনে বলল, তোমার সাথে আমাকে দুষ্টুমি করে কথা বলতেই হবে পূর্ণতা। তোমাকে রাগান্বিত করতেই হবে। না হলে আজকের ঘটনাটা মনের মাঝে রেখে অশান্তিতে পূর্বে। প্রভাত পূর্ণতার দিকে সম্পূর্ণ ঝুঁকে গিয়ে বলল, তুমি কি চাও এখন? যে কোনো একজন খাটে আরেকজন নিচে ঘুমোতে হবে। এটা সিনেমা না। দুজন মানুষ বিয়ের পরেও আলাদা ঘুমোবে। আমি আমার বউ জড়িয়ে ধরে ঘুমোবো রেগুলার। কারণ আমি অত ভদ্র ছেলে নই। ঘরের মাঝে সুন্দরী বৈধ বউ রেখে তাকে টাচ না করে থাকতে পারব। পূর্ণতার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। একটা মানুষ এত বাজে লেভেলের ঠোঁট কাটাও হয়? ছি। পূর্ণতা কঠিন গলায় বলল, দেখুন জোর করে বিয়ে করেছেন ভালো কথা। এখন কি জোর করে গায়ের জোরও খাটাবেন? না হলে বাচ্চা হবে কিভাবে? দেখুন আমি আর নিতে পারছি না। এত অশ্লীল কথা কিভাবে বলেন আপনি? পূর্ণতার রাগী চেহারাটা দেখে প্রভাত মুগ্ধ চোখে পূর্ণতার দিকে তাকাল। মেয়েটা সত্যি অনেক সুন্দর। রাগলে আরও সুন্দর লাগে। এই মেয়েটাকে ভালো লাগার জন্য এই একটা কারণই যথেষ্ট। প্রভাত পূর্ণতার ঠোঁটের কাছে নিজের ঠোঁট নিয়ে নেশালো গলায় বলল, এই আগুন আগুন চেহারাটা আমার সর্বনাশের একমাত্র কারণ। আই লাভ ইউ সো মাচ। তোমার সাথে খারাপ কিছু করব না। নিশ্চিন্তে শুয়ে পড়তে পারো। বলেই প্রভাত বালিশ নিয়ে শুয়ে পড়ল। পূর্ণতা আধা ঘন্টা মতো বসে থেকে প্রভাতের পাশে গুটি সুটি মেরে শুয়ে পড়ল। সকাল 8টা বাজে। রৌদ্রময় দিনের আরও একটি নতুন দিনের সূচনা হল ধরণীতে। ভোর হতেই চারদিকে পাখির কলরবে মুখরিত হচ্ছে। রং বেরঙের পাখির কিচির মিচির শব্দে ঘুম ভেঙেছে প্রভাতের আরও 1 ঘন্টা আগেই। ঘুম ভাঙতেই অনুভব করল ভারী কিছু একটা তার বুকে চাপা পড়েছে। উষ্ণ কিছু একটা থেকে থেকে তার বুকে আছড়ে পড়ছে। এমন উষ্ণতা তো সে আগে অনুভব করেনি। এ যেন অন্যরকম এক উষ্ণতা। এমন উষ্ণতায় নতুন এক অনুভূতির ছোঁয়া পেল। ভালো লাগায় দুলিয়ে উঠল তার দেহ মন। প্রভাতের চোখ খুলতে ইচ্ছা করছে না। চোখ খুললেই যেন এমন মিষ্টি অনুভব বিলীন হয়ে যাবে। এটা স্বপ্ন হলে হোক কল্পনা হলে হোক তবুও হারিয়ে না যাকেই ভালো লাগাটুকু। খানিক সময় অতিবাহিত হল। আর কতক্ষণ জাগ্রত অবস্থায় চোখ বন্ধ করে থাকা যায়? প্রভাত আস্তে করে চোখের পাতা খুলল। চোখ খুলতেই চোখ দুটো আটকে গেল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মধুময় দৃশ্য দেখে।
সে দেখল তার বুকে মাথা রেখে তাকে খুব শক্তভাবে জড়িয়ে ধরে নিশ্চিন্তে ঘুমোচ্ছে পূর্ণতা। দেখতে হুবহু একটা নিষ্পাপ শিশু, যে মুখের অদলে সর্বক্ষণ রাগ আর জিদের ছড়াছড়ি থাকে, সেই মুখে মায়াবী এক সুবাস ছড়াচ্ছে। প্রভাত অজানা এক সুবাস পাচ্ছে পূর্ণতার থেকে। সেই সুবাসে সে আরও বেশি মাতোয়ারা হচ্ছে। প্রভাতের ওষ্ঠকোণে ভুবন ভোলানো মিষ্টি মৃদু হাসি। সেই হাসিতে কোনো শব্দ নেই। সাত সকালে শখের নারী স্বেচ্ছায় যখন কোনো পুরুষকে নিজের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে, তখন তার মতো ভাগ্যবান পুরুষ পৃথিবীতে দ্বিতীয় কেউ হয় না। প্রভাত যে নারীর কাছাকাছি যাওয়ার জন্য হাজারটা কারণ সৃষ্টি করত, আজ সেই নারী নিজেই তার বুকে মাথা রেখে উষ্ণতা ছড়াচ্ছে। সেই উষ্ণতা ছড়িয়ে পড়ল সর্বাঙ্গে। এমন একটি সকাল প্রভাতের কল্পনায় অজস্রবার এসেছে। কল্পনার চেয়ে বাস্তব অনুভূতি কত মধুর হতে পারে আজ অনুভব করতে পেরেছে প্রভাত। সে চাইছে এই শ্রেষ্ঠ অনুভূতিময় সময়টুকু যেন থমকে যায়। এই সময়টুকু যেন আটকে যায় পৃথিবীর নিয়মের বাহিরে গিয়ে। কিন্তু চাইলেই কি সব সম্ভব হয়? সময়ের কাঁটা তার গতিতে চলছে। প্রভাত মোহবিষ্ট আখিযুগলে তাকিয়ে আছে পূর্ণতার মুখপানে। পাতলা ঠোঁট যেন শিল্পীর রং তুলি দিয়ে অঙ্কন করা। সরু নাক যেন আলাদা কোনো কথা বলছে। অদ্ভুত মায়াবী দেখাচ্ছে পূর্ণতার মুখের অদল। বালিশে ছড়িয়ে আছে তার সোনালি চুলগুলো। প্রভাতের চোখে যেন নেশা ধরে গেল। একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ কতক্ষণ নিজেকে সামলে রাখতে পারে? প্রভাতও পারল না। সে কোথায় যেন হারিয়ে গেল। ইচ্ছা করছে পূর্ণতাকে হৃদয়ের শক্ত শিকলে আবদ্ধ করতে। নিজের ওষ্ঠদ্বয় নিয়ে এগিয়ে গেল পূর্ণতার কপালের দিকে। পর পর 4টা চুমু এঁকে দিল পূর্ণতার কপালে। জীবনে প্রথম সে কোনো নারীকে এভাবে আকৃষ্ট হয়ে চুমু খেল। প্রভাতের ওষ্ঠের ছোঁয়ায় ঘুম ভাঙল পূর্ণতার। লাস্ট চুমুটায় সে ধরফরিয়ে উঠল। স্পষ্ট বুঝতে পারল তার কপালে কারো ঠোঁটের উপস্থিতি। ঘুম ভাঙতেই নিজেকে আবিষ্কার করল প্রভাতের বুকে। এক লাফে শোয়া থেকে উঠে বসল। দ্রুত এদিক সেদিকে তাকাল। পায়ের কাছে পড়ে আছে জর্জেট ওড়না। পূর্ণতা দ্রুত নিজের ওড়না টেনে গায়ে ভালোভাবে জড়িয়ে নিল। বিছানা ছেড়ে লাফ দিয়ে নামল। পূর্ণতা বুঝতে পারল না সে নিজেই প্রভাতের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরেছিল। প্রভাতের সারাদিনের ঠোঁট কাটা কথার জন্য সে প্রভাতকেই দায়ী ভাবছে। সাত সকালে প্রভাতের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, কি করছিলেন কি আমার সাথে? হ্যাঁ। প্রভাতের ঠোঁটে মৃদু হাসি। তার হাসি পাচ্ছে, ভীষণ হাসি পাচ্ছে। শোয়া অবস্থায় নিজের চুলে আঙুল দিয়ে চিরুনি করে দুষ্টু হেসে বলল, কি করছিলাম বলো? পূর্ণতার মুখে শোনার জন্য প্রশ্নের বিপরীতে প্রশ্ন করল প্রভাত। পূর্ণতা তেজের সাথে বলল, এত বড় অসভ্য খারাপ কেন আপনি? জানেন না কি করছিলেন? প্রভাত ভ্রু উঁচিয়ে কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল, কি অপরাধ আমার জানালে উপকৃত হব? করেছি কি আমি? আনসার মি। পূর্ণতার ইতস্তত বোধ হচ্ছে। তবুও বলল, আপনি আমাকে চুমু দিলেন কেন? প্রভাত এইবার হাসির মাত্রা বাড়াল। তবে হাসিতে শব্দ নেই। নিঃশব্দে হাসল। সুদর্শন পুরুষের এমন হাসি দেখলে মেয়েরা কতক্ষণ হার্টফেল না করে যাবে। প্রভাত ভ্রু নাচিয়ে বলল, যেভাবে হাঁক দিয়েছিলে আমায়। বেঁচে গিয়েছো শুকনো চুমু মাত্র 4টা দিয়েছি, 4 দিন ধরে ভেজা চুমু দিইনি, এটাই তোমার ভাগ্য। পূর্ণতা চোখ কপালে তুলল। প্রভাতের কথায় তার মাথা ভন ভন করে ঘুরতে শুরু করল। 4 দিন ধরে আবার মানুষ চুমু দেয় কেমনে? চুমুর কি আবার প্রকারভেদ আছে? চুমু আবার ভেজাও হয়? পূর্ণতা নিশ্চিত প্রভাত কোনো অশালীন কথার ইঙ্গিত দিয়েছে। কারণ সে প্রভাতকে হারে হারে চিনে। ঠোঁট কাটা অশালীন কথার হেডমাস্টার হল প্রভাত।
পূর্ণতার চোখ মুখের রিয়াকশন দেখে প্রভাত স্পষ্ট বুঝতে পারল পূর্ণতা তার কথা নিয়ে রিচার্জ করছে। পূর্ণতা আরও রাগিয়ে দিতেই প্রভাত বলল, হ্যালো, কি ভাবছ? নিশ্চয়ই ভেজা চুমু, কি বুঝনি? আগে পরে তো ভেজা চুমু খাওনি, বুঝবা কেমনে? কাছে এসো সুইটহার্ট, এখনই প্র্যাকটিক্যাল ক্লাস হয়ে যাক। পূর্ণতা দাঁতে দাঁত চেপে বলল, এসব অশালীন বিষয়ে জানার কোনো আগ্রহ নেই আমার। সত্যি করে বলুন, আমি আপনার কাছে কিভাবে গেলাম? আমি ঘুমিয়ে গেলে কি কি করেছেন আমার সাথে? আরে এত ওভার রিয়্যাক্ট করছো কেন? নিজের বরের কাছেই তো এসছো। এটা পুরাটাই হালাল। পাপ হয়নি তোমার। কথা না ঘুরিয়ে বলুন, কি করেছেন আপনি? কি শুনতে চাও? যা করেছেন তাই। বললে কি রিমান্ডে পাঠাবে? আবার কথা ঘুরাচ্ছেন আপনি। সোজাসুজি বলো, ইন্টিমেন্ট হয়েছে কিনা সেটা জানতে চাও? প্রভাত যে এভাবে সরাসরি কথাটা মুখের উপর বলবে পূর্ণতা কল্পনাও করতে পারেনি। লজ্জায় যেন মরে যাচ্ছে। দাঁতে দাঁত চেপে বলল, আপনার কাছে আর কোনোদিন কিছু জানতে চাইব না। মাফ চাই আমি। বলেই ঘরের সিটকিনিতে হাত দিল। প্রভাত শান্ত কণ্ঠে প্রশ্ন করল, যাচ্ছ কোথায়? বাহিরে। প্রভাত আবার দুষ্টুমি করে বলল, গোসল করে যাও। পূর্ণতা আবার ও সেই অগ্নিচোখের দৃষ্টি মেলে বলল, কি কারণে? বিবাহিত দম্পতি আমরা। তুমি সারা দুনিয়াকে বুঝাতে পারবা না আমাদের মাঝে রোমান্টিক কিছু হয়নি। ছি ছি, কত বড় অসভ্য আপনি, অশালীন আপনি। বলেই পূর্ণতা দরজা খুলল। প্রভাত এইবার শোয়া থেকে উঠে বসে বলল, পূর্ণতা গুড মর্নিংকে আমাকে জড়িয়ে ধরে আরও বেশি গুড বানানোর জন্য থ্যাংক ইউ। রেগুলার এমন গুড মর্নিং লাগবে আমার। আগামীকাল কিভাবে গুড হয় দেখব। তখনই প্রভাত একটা কাগজ দলা করে পূর্ণতার দিকে ছুঁড়ে মারল। পূর্ণতা চিঠিটা খুলে দেখল তাতে লেখা, প্রভাত চৌধুরীর অর্ধাঙ্গিনীকে জানাই বিবাহিত জীবনের প্রথম সকালের শুভেচ্ছা। আমার অগোছালো জীবনে তোমাকে খুব বেশি প্রয়োজন ছিল। আমার এলোমেলো জীবনটা তুমি গুছিয়ে নিও। পূর্ণতার চিঠি পড়া শেষ হতেই নিচ হতে শোরগোল শোনা গেল, বাড়ির গেটের বাইরে কেউ বা কারা সজলকে মেরে রেখে গিয়েছে। কথাটা পূর্ণতার কানে যেতেই তার সর্বাঙ্গ কেঁপে উঠল। আবার খুন? তাও সজলকে? সজলের শত্রুকে? সাত সকালে ফায়েক অন্যদিনের ন্যায় মাছ নিয়ে আসছিল চৌধুরী বাড়ির আঙিনায়। মাথায় মাছের ঝাঁকা নিয়ে ফায়েক বিড়ি টানতে টানতে একটা ভাটিয়ালি গানের সুর তুলে রাস্তা দিয়ে সোজা হেঁটে আসছিল। ছেলের চাকরি হওয়ার পর থেকে ফায়েকের মনে ভিন্ন মাত্রার আনন্দ। এই আনন্দ সে প্রায় টাইম ধরে রাখতে পারে না। আনন্দে ভাটিয়ালি গান গায় মনের সুখে। ছেলের চাকরি হলেও তার পোশাকাশাক কর্ম কিছুরই পরিবর্তন ঘটেনি। শুধু পরিবর্তন ঘটেছে তার মনের দুঃখের। ভীষণ দুঃখ ছিল তার মনে। মাছ মেরে ভালো মাছটা কখনো বউ আর ছেলেকে খাওয়াতে পারেনি। জামার পেছনে দিকটা ছিঁড়ে তেনা তেনা হয়ে যেত, তবুও নিজের জন্য কিছু কিনত না। কত শত কঠিন শীতের রাতে পানিতে ভিজে মাছ ধরেছে। সেই কষ্টগুলো ছেলেকে কখনো বুঝতে দেয়নি। একটাই ইচ্ছা ছিল, তার ছেলে যেন তার মতো জেলে না হয়। জেলেদের সন্তানরা বেশিরভাগ জেলেই হয়। ফায়েকের বাসা একটা হিন্দু পাড়াতে। ওই হিন্দু পাড়ার সবাই জেলে। আর ওদের সন্তানরা সবাই জেলে। এই জন্য ফায়েক সব সময় চাইতো তার সন্তান যেন অন্তত জেলে না হয়। কারণ ফায়েক জন্মসূত্রে জেলে নয়। পরিবার থেকে ছিটকে গিয়েছিল অনেক বছর আগে। ফায়েকের ছিল সম্ভ্রান্ত পরিবার। ভালোবেসে মাত্র 17 বছর বয়সে বিয়ে করেছিল একটা নিচু জাতের মেয়েকে। সেজন্য পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেয়। সে সময় ফায়েকের যাওয়ার কোনো জায়গা ছিল না। নিজের স্ত্রীকে জায়গা দেওয়ার মতো আশ্রয়স্থল ছিল না। সে সময়ে অনেকের কাছে গিয়েছিল, কিন্তু কেউ তাকে জায়গা দেয়নি। ওই সময়ে জেলে পাড়ায় ফায়েকের একজন বন্ধু ফায়েককে থাকার জায়গা দেয়।
জীবিকার তাগিদে ফায়েককে মাছ ধরা শেখায়। সেখান থেকে ফায়েক সম্ভ্রান্ত পরিবারের নাম ছেড়ে নাম লেখায় জেলে হিসাবে। পুরুষের সত্যিকারের ভালোবাসা কত সুন্দর, কত নিখুঁত। তার জ্বলন্ত উদাহরণ ফায়েক, যে কিনা ভালোবাসার টানে রাজপ্রসাদ ছেড়ে জেলে পল্লীতে এসে বসবাস শুরু করে। আর সেখান থেকে একটা সময় পর চৌধুরী পরিবারের সাথে তার সম্পর্ক হয়। চৌধুরী বাড়িতে মাছ দেওয়া শুরু করে। প্রায় 2 যুগ সময় ধরে ফায়েক চৌধুরী বাড়িতে মাছ দিচ্ছে। আজও অন্য দিনের ন্যায় মাছ নিয়ে যাচ্ছিল চৌধুরী বাড়িতে। চৌধুরী বাড়ির গেটেই ফায়েক একটা মানুষের কাটা মাথা দেখতে পায়। আশেপাশে কোথাও দেহ নেই। দৃশ্যটা দেখে ফায়েক চিৎকার দেয়। তখনই চৌধুরী বাড়ির ভেতর থেকে সবাই বেরিয়ে আসে। সবাই এসেই কাটা মাথা দেখে চিহ্নিত করতে পারে এটা সজলের মাথা। গরুর জবাই দেওয়া মাথার মতো ফেলে রাখা আছে সজলের মাথা। এমন ভয়াবহ দৃশ্য দেখে বাড়ির সবাই চিৎকার চেঁচামেচি শুরু করল। ওয়াসেল, ওয়াজেদ, মেরি, জাহান, জোমেলা সবার চোখ কপালে উঠল। কে সজলকে এইভাবে জবাই করে রেখে গিয়েছে? বাড়ির সবার মনে সর্বপ্রথম প্রভাতের কথাই আগে আসে। গোত্রাতের ঘটনার জন্য প্রভাতের কথা সবার মাথায় আসা স্বাভাবিক ব্যাপার। কিন্তু কেউ সেটা প্রকাশ্য স্বীকার করে না। চিন্তায় ওয়াসেলের চোখ মুখ শুকিয়ে গিয়েছে। প্রভাত বদ মেজাজি, রাগী। পূর্ণতা নিজের চেয়েও বেশি ভালোবাসে। গতরাতে প্রভাত যখন বারবার বলছিল সারপ্রাইজ আছে, ঠিক তখনই ওয়াসেল এর চিন্তা হচ্ছিল। এমন একটা ভয়ের আশঙ্কা করছিল। আর সকালে তাই সত্যি হল। একমাত্র ছেলের জীবনে এমন বিপদ ঘনিয়ে আসবে ওয়াসেল কখনো কল্পনাও করেনি। এসবের জন্য পূর্ণতাকে দায়ী মনে হচ্ছে তার। মনে হচ্ছে পূর্ণতাকে এই পৃথিবী থেকে বিদায় দিতে। পূর্ণতা না থাকলে তার ছেলে এমন বাড়াবাড়ি করত না। ওয়াজেদও চিন্তিত। চিন্তিত মুখে ওয়াসেলকে বলল, ভাই, এই ঘটনা কিভাবে ঘটল? আমি যা ভাবছি তাই কি সত্যি? যা ভাবছিস তা মুখেও আনিস না। এখনই পুলিশ চলে আসবে। শায়লা ও তো চলে আসবে এখনই। শায়লাকে কি উত্তর দিব আমরা? আমি এই মুহূর্তে শায়লার চেয়ে বেশি ভাবছি আমাদের পরিবার নিয়ে। পুলিশ এলে কি উত্তর দিব? রাজন অনেক চালাক অফিসার। সব বুঝে যাবে। প্রভাত কি সত্যি এ কাজ করেছে? সব তোর মেয়ের জন্য। তোর মেয়ের জন্য যে আমার ছেলে ধ্বংস হবে তাতে কোনো ভুল নেই। তখনই রাজন উপস্থিত হল। রাজন এসে সজলের কাটা মাথা দেখে শকট হল। চারদিকে কোথাও সজলের দেহ নেই। কেউ মাথা রেখে দেহ নিয়ে গিয়েছে। সজল কনস্টেবল দিয়ে চারদিকে সজলের দেহের খোঁজ করতে দিল। বাইরে সবার চিৎকার চেঁচামেচিতে সজলের মৃত্যু খবর পূর্ণতার কানে আসতেই পূর্ণতা দৌড়ে রুমে প্রবেশ করল। আচমকা এমন নিউজে পূর্ণতার বুক কেঁপে উঠল। ভয়ার্ত কণ্ঠে প্রভাতের দিকে তাকিয়ে বলল, শুনেছেন নিচে নাকি সজল ভাইকে কেউ মেরে ফেলে চলে গিয়েছে? পূর্ণতার কথা শুনে প্রভাত ভীষণ অবাক হল। ভীষণ অবাক হয়ে বিছানা ছেড়ে তড়িঘড়ি করে উঠে বলল, হোয়াট? সজল ডেড? হ্যাঁ, নিচে সবাই তাই বলাবলি করছে। প্রভাত লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠল। কোট স্ট্যান্ড থেকে একটা শার্ট নিয়ে হাতা ভরে বোতাম লাগাতে লাগাতে নিচে নামল। পূর্ণতাও প্রভাতের পিছ পিছ নিচে নামল। এমন সময় সজলের মা এসে উপস্থিত হল। একমাত্র ছেলের কাটা মাথা দেখে শায়লা কেমন উন্মাদের মতো ব্যবহার শুরু করল। মায়ের সামনে সন্তানের মৃত্যুর মতো হৃদয় বিদারক ঘটনা আর দ্বিতীয়টা নেই। তারপরও এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। রাজন আর প্রভাত দুজন কথা বলছে। সাথে ওয়াসেল এবং ওয়াজেদও আছে। রাজন প্রভাতকে বলল, ভাই, উনার সাথে কি কারো কোনো শত্রুতা আছে? প্রভাত কয়েক সেকেন্ড চুপ রইল। গোত্রাতের ঘটনা কি বলা ঠিক হবে? তার বিপদ হয় হোক, কিন্তু পূর্ণতার উপর এর কোনো প্রভাব না পড়ে। প্রভাত কোনই ভাঁজ করে থুতনিতে হাত বুলাল। দেখে বোঝা যাচ্ছে সে চিন্তিত।
চিন্তিত কণ্ঠে বলল, আমার বউকে ও পছন্দ করত। সেদিক দিয়ে আমি ওর শত্রু ছিলাম। ও আমার শত্রু ছিল না। তবে আমি ওকে পছন্দ করতাম না। রাজন মৃদু হেসে বলল, জেলাসি। অনেকখানি। তাদের আমি সহ্য করতে পারি না যারা আমার বউয়ের দিকে নজর দেয়। ও হ্যাঁ, গতরাতে আমার আর পূর্ণতার বিয়ে হয়ে গিয়েছে। কনগ্রাচুলেশন। এমন সময় পূর্ণতাকে দেখেই শায়লা পূর্ণতার গলা চেপে ধরে বলল, এই ডায়নির জন্য সব হয়েছে। এই ডায়নির জন্য সজল এখানে এসেছিল। কাল রাতে এই ডাইনি আমার ছেলেকে বাগানে ডেকে নিয়ে গিয়েছিল। এর জন্য প্রভাত আমার ছেলেকে মেরে ফেলেছে। প্রভাতই কাল রাতে ওকে জোর করে এখানে রেখে দিয়েছিল। শায়লার গলা টিপে ধরায় পূর্ণতার জিভ বের হয়ে এল। পূর্ণতা শুকনো কাশল। গলা দিয়ে আ শব্দ হচ্ছে শুধু। পুষ্প, প্রভাত আর রাজন দ্রুত শায়লার দিকে এগিয়ে গেল। তড়িঘড়ি করে যেতেই রাজনের জুতার পাড়া লেগে গেল পুষ্পের নরম পায়ে। পুষ্প ব্যথায় কুকিয়ে উঠল। রাজন পুষ্পের ব্যথা দেখে নিচে দিকে তাকাল। পুষ্প পা ঝাড়াঝাড়ি করছি। রাজন সাথে সাথে পুষ্পের পায়ের কাছে বসে পড়ল। পায়ের পাতায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, সরি সরি। প্রভাত শায়লার হাত জোরপূর্বক ছাড়িয়ে বলল, ছাড়ো, পূর্ণতাকে একদম স্পর্শ করবে না। শায়লা কান্নাজড়িত কণ্ঠে বলল, তাহলে কি করবি তুই? সজলের মতো আমাকে মেরে ফেলবি? কি বললে ফুফু? আমি তোমার ছেলেকে মেরেছি। আমি কেন তোমার ছেলেকে মারব? আমি কি প্রফেশনাল খুনি? এইভাবে মাথা কেটে রেখে যাব? হ্যাঁ তুই। তুই ছাড়া কে মারবে আমার ছেলেকে? এই বাড়িতে আমার ছেলের শত্রুকে? তুই ছাড়া আর কে? তুই তো সব রকম হুমকি দিয়েছিস আমার ছেলেকে। জোমেলা বলল, পূর্ণতাও হতে পারে। আসল শত্রুতা তো পূর্ণতার সাথে। আমার মন বলছে এই কাজ পূর্ণতার। এই খুন পূর্ণতা করেছে। জাহান বলল, আপনার কি মাথা খারাপ মা? আমার ওইটুক মেয়ের ঘাড়ে এই দোষ চাপিয়ে দিচ্ছেন। পূর্ণতা ছাড়া সজলকে মারবে? কাল রাতের ঘটনার পর সজল মারা গিয়েছে। এতেই তো স্পষ্ট সব কিছু। শায়লা রাজনের পায়ের নিচে পড়ে পূর্ণতার দিকে আঙুল উঁচিয়ে দেখিয়ে বলল, স্যার স্যার, এই পূর্ণতার জন্য আমার ছেলে মারা গিয়েছে। ওদের নিয়ে যান থানায়। আমার ছেলের খুনিদের ফাঁসি দিন। রাজন প্রভাতকে বলল, প্রভাত ভাই, আপনার ফুফু কি বলছেন? সত্যি কি আপনার স্ত্রী? প্রভাত খুব স্ট্রং ভাবে সবার মাঝে বলে উঠল, এই ঘটনার সাথে ভুলেও কেউ পূর্ণতার নাম জোড়াবে না। পূর্ণতা পবিত্র। ওর সাথে পাপের কলঙ্ক কেউ জড়াবে না। পূর্ণতা এসবের কিছুই করেনি। রাজন বলল, আপনি কিভাবে শিওর? কারণ কাল সারা রাত ও আমার সাথে আমার বেডরুমে আমার চোখের সামনে ছিল। আমি সারা রাত ঘুমাইনি। ও বাইরেই আসেনি। তাহলে খুন কিভাবে করবে? শায়লা বলল, তাহলে তুই? তুই করেছিস। পূর্ণতা প্রভাতের দিকে দোষ যেতে দেখেই বলল, না, উনিও খুন করেননি। রাজন বলল, আপনি কিভাবে জানেন? কারণ আমরা দুজনেই সারা রাত জেগেছিলাম। কেউ ঘুমোয়নি। প্রভাত যে নির্দোষ তার সাক্ষী আমি। এত ঝামেলার ভিড়ে প্রভাতের মুখটা উজ্জ্বল হল। চকচক করে উঠল। খুশিতে আত্মহারা হল। যে মেয়েটা তাকে সহ্য করতে পারে না সেই মেয়েটা তার জন্য মিথ্যা বলছে। প্রভাতের চোখের তারা দুটো আনমনে তাকিয়ে আছে পূর্ণতার দিকে। তখনই রাজন বলল, প্রভাত চৌধুরী যে খুন করেনি তা আমি নিশ্চিত। কেননা খুন করার হলে চুপচাপ করে দিত। সজলের নামে ধর্ষণের মামলা দিত না। রাত 10টা বাজে। রাজন এক মগ চিনি ছাড়া ব্ল্যাক কফি নিয়ে বসেছে। চৌধুরী বাড়ির কেসটা সে দেখছে। বিভিন্নভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেও কোনো হদিস খুঁজে পাচ্ছে না। পর পর দুটো খুন ও বাড়িতে। একজন গায়েব হয়েছে।
পরপর তিনটা ঘটনা। চৌধুরী বাড়ির কেউ যদি খুন করে থাকে তাহলে নিজেদের বাড়ির মানুষদের কেন খুন করবে? কেউ খুন করে তো নিজের বাড়ির বাগানে, বাড়ির রাস্তায় রেখে দিবে না। খুনগুলো তো কোনো মেয়ে মানুষের পক্ষে করা সম্ভব নয়। এত বীভৎস খুন কোনো পুরুষের পক্ষে ছাড়া করা সম্ভব নয়। খুন করে দেহ নিয়ে গেল কেন? আর মাথাটা বা রেখে গেল কেন? প্রাণহীন, মাথাহীন একটা দেহ কি কাজে লাগতে পারে? খুন তো অনেক উপায়ে করা যায়। দেহ থেকে মাথা কেন আলাদা করবে? অনেকগুলা প্রশ্ন রাজনের মাথায় কিলবিল করছে। গভীর রহস্যর গন্ধ পাচ্ছে। কেন যেন মনে হচ্ছে চৌধুরী বাড়িকে ঘিরেই কোনো গভীর রহস্য রয়েছে। যে রহস্যর উন্মোচন খুব অবাক করা হবে। যা মানুষের ধারণারও বাহিরে হবে। চৌধুরীদের গোপন শত্রু ও কেউ হতে পারে। যে শত্রুতার জন্য এমন করতে পারে। ঘটনা যা হোক সেটা চৌধুরী বাড়ির সাথে কিছু না কিছু কানেকশন আছেই। চৌধুরী বাড়ির কথা ভাবতে ভাবতে রাজনের চোখের তারায় ভেসে উঠল পুষ্পের চেহারাটা। কেশের সমস্ত ফাইল বন্ধ করে দিল। কফির মগ নিয়ে উঠে জানালার পাশে দাঁড়াল। পুষ্পের কথা ভাবতেই ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটল। চৌধুরী বাড়িতে যতগুলো মানুষ আছে তার মাঝে সবচেয়ে শান্ত শিষ্ট চাহনি আর চেহারার মেয়েটা হল পুষ্প। কেমন যেন শান্ত একটা নদী। শীতল বাতাসের মতো বয়ে যাচ্ছে। কেশের জন্য চৌধুরী পরিবারের সবার ফোন নাম্বার রাজনের কাছে আছে। নাম্বারগুলো থেকে বাছাই করল পুষ্পতা চৌধুরীর নাম্বার। নাম্বারটার দিকে তাকিয়েও কেমন যেন শান্তি শান্তি অনুভব হল রাজনের। পুষ্পের নাম্বার ফোনে তুলে কল করল। দুবার কল বেজে যাবার পর পুষ্প ফোন রিসিভ করল। পুষ্পের মোলায়েম কণ্ঠস্বর থেকে ফোন রিসিভ হতেই ভেসে এল একটি কথা। হ্যালো, কে বলছেন? কণ্ঠটা শুনেই হৃৎপিণ্ড কেমন থমকে গেল রাজনের। হৃদয়ের মাঝে শুরু হলো তুমুল তোলপাড়। সেই তোলপাড় নিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম। এত রাতে পুরুষালী কণ্ঠস্বর শুনে পুষ্প খানিকটা অবাক হল। অবাক হয়েই সালামের উত্তর দিল। ওয়ালাইকুমুস সালাম। কে বলছেন? রাজন মৃদু হাসি দিয়ে বলল। কেমন আছেন ম্যাডাম? ভালো, বাট চিনলাম না তো। ধরুন অচেনা কেউ আপনার খোঁজ নিতে ফোন দিয়েছে। অচেনা কেউ আমার খোঁজ কেন নিবে? এই এখন একা একা আছেন, যদি ভয় টয় পান সেই খোঁজ নিচ্ছে। আমি একা আছি আপনাকে কে বলল? আমার জামাই আছে সাথে। আপনি তাহলে বিবাহিত? হ্যাঁ, 3টা মেয়েও আছে আমার। ওপস, সুন্দর কাহিনী। কিন্তু আমাকে কেন শোনাচ্ছেন? ডিস্টার্ব করব বলে? হ্যাঁ। কল্পনাতে মানুষ কত কিছুই তো ভাবে। আপনিও না হয় এমন অদ্ভুত কিছু ভাবলেন। মনে মনে 3 সন্তানের মা হলেন। তাতে ক্ষতি কি? কল্পনাতে ভাবলে ক্ষতি কি? বিয়ের বয়স না হওয়া মেয়েও এখন 3 মেয়ের মা হচ্ছে। পুষ্প বুঝতে পারল তার মিথ্যা অপরপাশের মানুষ অনায়াসে টের পেয়েছে। আর সে অপরিচিত কেউ নয়। নিশ্চয়ই পরিচিত কেউ এভাবে ফোন দিয়েছে। পুষ্প উত্তেজিত কণ্ঠে বলল। এইকে আপনি সত্যি করে বলুন। না হলে ফোন কেটে দিব এখনই। রাজন মৃদু হাসল আবারও। মৃদু হেসে বলল। তার আগে বলুন, আপনার খুব একা একা লাগছে তাই না? কেন একা লাগবে কেন? আপনার ঘুমনোর সঙ্গীর বিয়ে হয়ে গিয়েছে। রাতে শুয়ে শুয়ে গল্প করার মানুষটা এখন অন্য কারো বউ। এতদিন যার সাথে বেড শেয়ার করেছেন সে নেই। একা লাগাটা তো স্বাভাবিক। পুষ্পের অবাকের মাত্রা আরও বাড়ল। সে অবাকের চরম পর্যায়ে পৌঁছে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল। আপনি কে বলুন তো সত্যিকরে? আমার হাড়ির খবর ও জানেন দেখছি। এত খবর কিভাবে জানেন? আমি যেই হই না কেন। কাহিনী সত্য কিনা বলুন। হুম, সত্য। আপনার একাকিত্ব দূর করতে আমি সাহায্য করতে চাই।
পুষ্প বেফাস কথা বলে ফেলল। তাচ্ছিল্যের সুরে বলল, কেন ঘুমোতে আসবেন নাকি? রাজন এবার হো হো করে জোরে হাসল। তার হাসির মাত্রা বাড়তে থাকল। পুষ্প বুঝতে পারল সে মারাত্মক বিশ্রী কথা বলে ফেলেছে। এই হাসিতে তার গায়ে জ্বালা ধরছে। পুষ্প বলল, এমন অদ্ভুতভাবে হাসছেন কেন? রাজন এইবার হাসি থামিয়ে খানিকটা দম নিয়ে বলল, পারমিশন দিলে ধন্য হব ম্যাডাম। এত সুন্দরী মেয়ের পাশে কে না ঘুমোতে চায়? দেখুন, বাজে কথা বলবেন না। আমার ভাইয়াকে বললে আপনার খবর করে দিবে। রাজন বুঝতে পারল আর বেশিক্ষণ পরিচয় না দিয়ে কথা বাড়ালে তার কল এখনই কেটে যেতে পারে। তাই মোলায়েম কণ্ঠে বলল, পায়ের ব্যথা কমেছে ম্যাডাম। তাৎক্ষণিক পুষ্পের মাথায় এল তার পায়ের ব্যথার কথা তো রাজন ছাড়া আর কেউ জানে না। কণ্ঠটা চেনা চেনা লাগছিল। এইবার শিওর হলো এটা রাজন। পুষ্প এবার হেসে দিল। হেসে জবাব দিল, ওহ আপনি? তা আগে বলবেন না। ইয়েস ম্যাডাম। কণ্ঠটাও চিনলেন না? আগে পরে তো ফোন দেননি, তা চিনব কিভাবে? আমি হলে 7 সমুদ্রের ওপাশ থেকে হলেও আপনার কণ্ঠ ঠিক চিনে নিতাম। এতে কোনো ভুল নেই, তাই নাকি? তা কিভাবে চিনতেন শুনি মশাই? কারণ এই একটা কণ্ঠই আমার হৃদয়ে কঠিনভাবে ধারণ করা। যা হৃদয়ে থাকে তা কি আর মস্তিষ্ক চিনতে ভুল করে ম্যাডাম? তার মানে আমার কণ্ঠ আপনার হৃদয়ে মস্তিষ্কে ধারণ করা? জি। আপনি মিথ্যা বলছেন। আমি সত্য বলছি। প্রুফ দিতে পারবেন সত্য বলছেন? হ্যাঁ পারব। কি প্রুফ চায়? এখনই আমার সাথে এসে দেখা করে যেতে হবে। ওকে ডান। শুধু শুধু ডান বলে দিলেন। পারবেন আসতে? রাজন কিছুই শুধু শুধু বলে না। তাছাড়া আপনার কচি পায়ের জন্য কষ্ট হচ্ছে। একটু দেখে আসলে মন্দ কি? যার জন্য কষ্ট হচ্ছে খুনটা যদি সে করে তাকেও ফাঁসি দিবেন অফিসার। রাজন আবার হেসে জবাব দিল, আপনার হয়ে ফাঁসি না হয় আমি নিব। বলেই রাজন ফোন কেটে দিয়ে গায়ের টি শার্টটা চেঞ্জ করে নিল। শ্যামবর্ণ শরীরে জোরালো বাদামি রঙের একটা টি শার্ট। নিজেকে বেশ পরিপাটিভাবে প্রস্তুত করে নিল। তারপর ফোন করল কৃষ্ণ নামের একটি ছেলেকে। কৃষ্ণকে সাথে নিয়েই রাজন বের হবে। কৃষ্ণ রাজনের এলাকার ছোট ভাই। রাজনের এই কেসের বিভিন্ন তথ্য আদান প্রদানের জন্য গোয়েন্দা হিসাবে রেখেছে। নিচে গিয়ে রাজন আধা ঘন্টা মতো সময় দাঁড়িয়ে আছে। আধা ঘন্টা পর কৃষ্ণ বাইক নিয়ে এল। কৃষ্ণকে দেখেই রাজন কিছুটা অবাক হয়ে প্রশ্ন করল, তোর হাতে এত ফুল কেন? কৃষ্ণ লাজুক চোখে তাকিয়ে বলল, দাদা পূজার লাল গোলাপ খুব পছন্দের, তাই আনতে গেছিলাম। এই জন্য আধা ঘন্টা দেরি। জি দাদা, এই জন্য দেরি। রাজন বাইকে উঠে বলল, যেখান থেকে ফুল এনেছিস সেখানে নিয়ে চল। কেন দাদা? আমিও ফুল নিব। কৃষ্ণ ঘটনা কিছু বুঝেও চুপচাপ গাড়ি চালাচ্ছে। রাজন বলল, আর কোনো তথ্য পেলি? দাদা, একটা মাথার খুলি পাওয়া গেছে জেলে পাড়ার গহীন বাগানে। আমার ছোট ভাইয়েরা বাগানে খেলতে গেছিল। সেখানে গিয়ে দেখে এক জায়গায় ভেসে উঠেছে একটা খুলি। রাজন গভীরভাবে কিছু ভাবল। ভেবে বলল, ওখানের মাটি খুঁড়ে দেখিস আর কিছু পাওয়া যায় কিনা। ওকে দাদা। পূর্ণতার সমস্ত সাজগোজের জিনিস ট্রান্সফার হয়ে চলে এসছে প্রভাতের ড্রেসিং টেবিলের সামনে। আজ সন্ধ্যায় পুষ্প সব সাজগোজের জিনিস এনে সাজিয়ে দিয়ে গিয়েছে। পাশাপাশি কিছু ড্রেস ও প্রভাতের আলমারিতে দিয়ে গিয়েছে। পূর্ণতা প্রভাতের ড্রেসিং টেবিলের সামনে বসে আছে। হাতে পায়ে লোশন মাখাচ্ছে। এমন সময় প্রভাত ঘরে প্রবেশ করল। ঘরে প্রবেশ করেই প্রভাতের নজর গেল ড্রেসিং টেবিলের দিকে। সে ড্রেসিং টেবিলের আয়নায় দেখল নীল ড্রেস পরে পূর্ণতা বসে আছে। ফর্সা শরীরে নীল কালারটা যেন আরও চমকপ্রদ লাগছে।
প্রভাত মহাবিষ্ট আখিযুগলে তাকিয়ে আছে পূর্ণতার দিকে। পূর্ণতাকে যেন আগের চেয়ে এখন অধিক সুন্দর দেখায়। প্রভাত রুমে প্রবেশ করতেই পূর্ণতা আয়নায় প্রভাতকে দেখেছে। প্রভাতকে না দেখার ভান করে পূর্ণতা নিজের কাজ চালিয়ে যাচ্ছে। পুরুষ মানুষ তার পছন্দের নারীর থেকে বেশিক্ষণ দূরে থাকতে পারে না। পূর্ণতা কেমন যেন চুম্বকের মতো প্রভাতকে তার দিকে টানছে। প্রভাত বেশিক্ষণ আর দূরে সরে থাকতে পারল না। ধীরে পায়ে পূর্ণতার দিকে এগিয়ে গেল। পূর্ণতার পেছনে গিয়ে দাঁড়াল। কোনো লজ্জা, কোনো জোরতা প্রভাতকে আটকাতে পারল না। চোখে মুখে নেশা ধরে গিয়েছে প্রভাতের। পূর্ণতার একদম কাছাকাছি গিয়ে দাঁড়াল। খানিকটা ঝুঁকল। তাতে প্রভাতের বুক পূর্ণতার পিঠের সাথে মিশল। প্রভাত পূর্ণতার দুই ঘাড়ে হাত রেখে গলা স্পর্শ করল। পূর্ণতার মাথার উপর প্রভাতের থুতনি। মেয়েদের সবচেয়ে স্পর্শকাতর জায়গা বোধহয় ঘাড়, গলা। স্পর্শ পেলেই সুরসুরি লাগে, শিরশির করে শরীর। পূর্ণতারও তাই হল। সমস্ত শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল। অজানা এক অনুভূতির জন্য শিহরণ বয়ে যাচ্ছে শরীরে। শরীর কেমন ভারী হয়ে এল। পূর্ণতা কি বলবে বুঝতে পারছে না। সে প্রভাতকে দূরে সরাতে চাইছে কিন্তু পারছে না। প্রভাতের স্পর্শতে এত মিষ্টতা সে আগে অনুভব করেনি। আয়নায় দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই। প্রভাত খানিক্ষণ পর ভারী কণ্ঠে বলল, হাতে পায়ে এসব কি মাখছ পূর্ণতা? পূর্ণতাও ধীর ভারী কণ্ঠে জবাব দিল, লোশন। প্রভাত দুষ্টু হেসে বলল, আমার পেট খারাপ করতে চাও? আমি লোশন মাখলে আপনার পেট খারাপ করবে কেন? কারণ কিছুক্ষণ পরে ওসব আর তোমার গায়ে থাকবে না, যাবে আমার পেটে। আপনার পেটে কিভাবে যাবে? কারণ তোমাকে চুমু দিতে গেলে ওসব আমার পেটে যাবে। কারণ আমি তো শুকনো চুমু পছন্দ করি না, ভেজা চুমু পছন্দ করি। বলেই প্রভাত পূর্ণতার মাথা থেকে থুতনি নামিয়ে আনল পূর্ণতার ঘাড়ে। অনায়াসে ওষ্ঠ বসিয়ে দিল পূর্ণতার ঘাড়ে। পূর্ণতা নড়ে চড়ে উঠল। কিন্তু প্রভাত ওষ্ঠ সরাল না। চুম্বকের মতো পূর্ণতাকে যেন টানতে শুরু করল। পূর্ণতা এবার টুল ছেড়ে উঠে খানিকটা দূরে দাঁড়াল। ঘাড়ে হাত দিয়ে ডলতে ডলতে বলল, এসব কি অসভ্যতা বুঝলাম না। আমাকে মেরে ফেলতে চাচ্ছিলেন নাকি? প্রভাতের ঠোঁটে বিশ্বজয়ের হাসি। নিঃশব্দে হাসতে হাসতে বলল, আদর করছিলাম, ভালো লাগেনি তোমার? আমার তো প্রচুর ভালো লেগেছে। বারবার চাই এমন? পূর্ণতা অগ্নিচোখে তাকিয়ে বলল, না, মোটেও ভালো লাগেনি, ট্রাস্ট মি। একদম বিশ্রী লেগেছে। প্রভাত আবার ও দুষ্টু হেসে বলল, অত নড়াচড়া করলে ভালো লাগবে কিভাবে? ফিলিংসের দফারফা করে ছেড়েছে নড়ে। এই পৃথিবীতে আপনার মতো অত বড় অসভ্য টাইপ মানুষ আর দ্বিতীয়টা নেই। এত বেশি কথা কিভাবে বলেন? প্রভাত আবার ও পূর্ণতার কাছে এগিয়ে গেল ধীর পায়ে। প্রভাত এগিয়ে যেতেই পূর্ণতা পেছনে খানিকটা সরে গিয়ে বলল, একদম আমার কাছে আসবেন না বলে দিচ্ছি। তাহলে তুমি কাছে এসো। একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা? দূর থেকেই বলুন। সব কথা দূর থেকে বলা যায় না সোনা। পূর্ণতা কাচুমাচু মুখে বলল, কিছু বলবেন না তো? না, বলবো না। কাছে এসো। পূর্ণতা ও কচলাতে কচলাতে প্রভাতের কাছে গেল। প্রভাত পকেট থেকে একটা লাল গোলাপ পূর্ণতার দিকে এগিয়ে দিয়ে বলল, আই লাভ ইউ পূর্ণতা। আমার সহজ সরল স্বীকারোক্তি, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার রং লাল, রক্তের রঙও লাল। তাই নিদর্শন হিসাবে তোমাকে লাল রক্তের ন্যায় গোলাপ দিলাম। এটা আজীবন রেখে দিও কাছে। তোমাকে বাঁচাতে যদি কোনোদিন পৃথিবীতে রক্তের বন্যা বইয়ে দিতে হয়, তাও আমি পিছোপা হব না পূর্ণতা। পূর্ণতা গোপাপটা হাতে নিল, কিন্তু কোনো কথা বলল না। প্রভাত পূর্ণতার দিকে তাকিয়ে আরও একবার হেসে বলল,
কখনো ভাবিনি আমার জন্য আমাকে বাঁচাতে তুমি মিথ্যা বলবে। আজকের সকালটা যেন অন্যরকম আমার কাছে। পূর্ণতার জবান এবার খুলল। সে শান্ত কণ্ঠে জবাব দিল, আমি মিথ্যা বলিনি। আপনার জন্য মিথ্যা বলতে বয়ে গিয়েছে। খুন আপনি করেননি এটা আমি জানি। তাই সত্য বলেছি। আমি খুন করিনি সেটা প্রুভ করতেই তো মিথ্যা বললে। সত্য কথার জন্য মিথ্যা বললে পাপ নেই। এমন সময়ে প্রভাতের ফোন বেজে উঠল। প্রভাত বিরক্ত হয়ে পকেট থেকে ফোন বের করতে করতে বলল, এই ফোনের গুষ্টির যন্ত্রণায় ফুলসজ্জাটাও ঠিকভাবে করতে পারব না। পূর্ণতা দেখল প্রভাতের ফোনে অজান্তার নাম্বার। পূর্ণতার কি হলো সে জানে না। ফুলটা প্রভাতের হাতে ধরিয়ে দিয়ে বলল, যান এটা গিয়ে আপনার বান্ধবী অজান্তাকে দিন। সে অনেক খুশি হবে। এসব ফুল টুল আমার ভালো লাগে না। বলেই পূর্ণতা বিছানায় গিয়ে গুটিসুটি মেরে চোখ বন্ধ করল। প্রভাত ফোনের দিকে তাকিয়ে হা করে রইল। এটা কি হলো? পূর্ণতার রাগ প্রভাতকে আনন্দিত করল। সে যেন একটু একটু করে সুখের আভাস পাচ্ছে। অন্য নারী সংস্পর্শে আসাতে পূর্ণতার রাগই প্রভাতের আনন্দের কারণ। প্রেমিকার রাগে প্রেমিক হৃদয়ে দুলিয়ে উঠল অন্যরকম ভালো লাগায়। প্রভার পূর্ণতার রাগ আরও কয়েকগুণ বাড়িয়ে দিতেই খাটে গিয়ে বসল পূর্ণতার পাশে। পূর্ণতার দিকে তাকিয়ে অজান্তার ফোন রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ অজান্তা বল। অজান্তা কাঁদছে। অঝরে চোখের পানি ফেলছে। তার প্রিয় মানুষটা চিরজীবনের জন্য তার জীবন থেকে হারিয়ে গিয়েছে। কেন যেন অজান্তা সেটা মেনে নিতে পারছে না। ঘটমান সব ঘটনা যেন দুঃস্বপ্ন হয়। নিজের কল্পনায় অসংখ্যবার প্রভাত আর পূর্ণতার বিয়ে স্বপ্ন বলে ভেবেছে। বারবার মনে হচ্ছে কোনো এক জাদুকরী শক্তি এসে প্রভাতের জীবন থেকে পূর্ণতাকে কেড়ে নিয়ে যাক। আর তাকে প্রভাতের জীবনসঙ্গী করে দিক। প্রভাতের কণ্ঠস্বর কানে ভেসে আসতেই অজান্তার কান্না আর মাত্রা যেন বহুগুণ বেড়ে গেল। অজান্তা চোখের পানি মুছল। একটা ভারী নিঃশ্বাস ছেড়ে বলল, চলে এলাম একবার। ও তো ফোন দিয়ে জিজ্ঞেস করলি না কখন পৌঁছালাম। নাকি বিয়ে করেছিস বলে বেস্ট ফ্রেন্ডকে ভুলে গেলি। প্রভাতের গভীর মনোযোগ পূর্ণতার দিকে। তাই অজান্তার কান্নাভারী কণ্ঠ বুঝতে পারল না। পূর্ণতাকে আরও বেশি জেলাস ফিল করানো তার উদ্দেশ্য। প্রভাত পূর্ণতার দিকে তাকিয়ে চোখ বুলাল। আরও খানিকটা সরে পূর্ণতার কানের কাছাকাছি সরে বসে বলল, হ্যাঁ ঝামেলার জন্য জিজ্ঞেস করতে পারিনি এটা ঠিক। তাই বলে বউ এর জন্য কেন তোকে ভুলে যাব। আমার বউ অমন মেয়ে না। ওর আমাকে নিয়ে অত জেলাসি টেলাসি কিচ্ছু নেই। ও অত টিপিক্যাল মাইন্ডের মেয়ে না। পূর্ণতার চোখ বন্ধ কিন্তু কান খাড়া করে প্রভাত আর অজান্তার কথা শুনছে। রাগে তার সমস্ত শরীর পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ইচ্ছা করছে প্রভাতকে ধাক্কা মেরে খাট থেকে ফেলে দিতে। রাগে এক পায়ের আঙুল দিয়ে আরেক পায়ের তালু কচলাচ্ছে আর মনে মনে বলছে, আমি টিপিক্যাল না তাই বলে অত সাধু মেয়েও না যে আমার বরের সাথে আরেকজন রং ঢং করবে আর আমি চেয়ে চেয়ে দেখব। বর আমার না হলে অন্য কারোরও হতে দিব না আমি। ফোনের ওপাশ থেকে অজান্তা কান্নামিশ্রিত কণ্ঠে বলল, একবার আসবি প্রভাত। প্রভাত এবারের উত্তরটাও পূর্ণতার দিকে তাকিয়ে দিল। কেন? মনে হচ্ছে আমি বেশিক্ষণ বাঁচব না। নিঃশ্বাস আটকে আসছে আমার, দম বন্ধ হয়ে আসছে। এত কষ্ট আমার জীবনে হয়নি। প্লিজ একবার আয়। তোর বাবাকে বল দ্রুত ডাক্তারের কাছে যা। বাবা আর মা আজ সকালেই দুবাই গিয়েছে। বাড়িতে কেউ নেই। ভীষণ কষ্ট হচ্ছে, প্লিজ একবার আয়। এখন তো ঘরে বউ আছে, গেলে গর্দান নেবে। সকালে আসব। আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। পূর্ণতা মনে মনে বলল, তার মানে সকালে যাবে। তবুও যেতেই হবে। কি দরদ, এখন আবার গাড়ি পাঠানো হচ্ছে। দুনিয়ায় তো মানুষের আর বেস্ট ফ্রেন্ড নেই। কি বেস্ট ফ্রেন্ড আমি আর কিছু জানি না তাই না? পূর্ণতার রাগ আরও ধারালো হল। রাগের কন্ট্রোল হারিয়ে
সে শোয়া থেকে উঠে বসল। শোয়া থেকে উঠতেই প্রভাত ফোন মিউট করে ফেলল। বিস্ময় বদনে পূর্ণতার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকাল। পূর্ণতা যে এখনই গর্জে উঠে পা গলি রমতো বুলি আওড়াবে সে বিষয়ে নিশ্চিত প্রভাত। শুধু অপেক্ষা করছে পূর্ণতার ঠোঁট নড়ার। প্রভাতের ভাবনায় সত্য হল। পূর্ণতা অগ্নিচোখে তাকিয়ে বলল, আমার ঘুমের ডিস্টার্ব না করে পীড়িতের আলাপ বাইরে গিয়ে করুন। প্রভাতের চোখ কপালে উঠল। এ কোন পূর্ণতা? প্রভাত দুই ভ্রু সূচালো করল। গভীর বিস্ময় তার চোখে মুখে। বিস্মিত চোখে মুখে প্রশ্ন করল, এ কোন ধরনের ভাষা? বাংলা ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে। ভাষা আরও খারাপ করতে পারি আমি। আপনারই তো কাজিন। আপনার থেকেই তো এসব ভাষা আমার শেখা। আরও খারাপ ভাষা দেওয়ার আগে। প্রভাত ডান ভ্রু উঁচিয়ে আবার প্রশ্ন ছুড়ল, এভাবে রেগে আছো কেন? এনি প্রবলেম? রাত বাজে কয়টা? এখন রাত 11টা বাজে। আর আপনি কিনা আপনার শো কল্ড বান্ধবীর সাথে এত রাতে পীড়িতের আলাপ করছেন। এই দুনিয়াতে কি আর মানুষের বান্ধবী নেই? কার বান্ধবী বন্ধু বিয়ে করেছে জেনেও মাঝরাতে কল দিয়ে যেতে বলে? বলুন কার বান্ধবী বলে? আপনার এসবের চক্করে ঘুমের ডিস্টার্ব হচ্ছে আমার। অসুস্থ মেয়েটা তাই ফোন দিয়েছে। তা আপনি কি এমবিবিএস ডাক্তার? ফোন করে অসুস্থতার কথা জানাচ্ছে। আর আমার ঘুমের 12টা বাজাচ্ছে। প্রভাত মৃদু হেসে বলল, তুমি কি সত্যি ঘুমের জন্য ডিস্টার্ব ফিল করছো পূর্ণ? তো কিসের জন্য? ঘুম ছাড়া কিসের জন্য ডিস্টার্ব ফিল করব আমি? আমি তো অন্য কিছু দেখছি। কি দেখছেন? জেলাসি। কিসের জেলাসি? কিসের জেলাসি দেখছেন আপনি? এই অজান্তা আমাকে ফোন দিছে। এটা নিয়ে রেগে আগুন গরম হয়ে আছো তুমি। আপনাকে কে ফোন দিল আর না দিল আই ডোন্ট কেয়ার। আমি কোনোদিন এসব নিয়ে জেলাস ফিল করতে যাব না। শুধু আমার ঘুমের ডিস্টার্ব করবেন না। প্রভাত পূর্ণতার আগুন গরম চেহারার দিকে তাকিয়ে বলল, তোমার আগুনে আমি পুড়ে ধ্বংস হয়ে যেতে চাই, ধ্বংস করে দাও আমাকে। প্রভাতের নেশাক্ত কথা টানে পূর্ণতা এলোমেলো হয়ে এল ভেতর থেকে। এমন সময় প্রভাতের ফোন আবার বেজে উঠল। ফোনের স্ক্রিনে ভাসছে রাজনের নাম্বার। এত্রাতে রাজনের নাম্বার দেখে প্রভাত চটজলদি ফোন রিসিভ করে বলল, কোনো ইনফরমেশন পাওয়া গেল? আমি রাস্তায় আছি আপনার বাড়ির সামনে। ইনফরমেশন কিছু পাওয়া গিয়েছে। রাস্তায় কেন? ভেতরে আসুন। রাজন মনে মনে এটাই চাচ্ছিল। প্রভাত তাকে ভেতরে ডাকুক। পুষ্পের সাথে দেখা করার লাইসেন্সটা পেয়ে যাক। রাজন গলা খাক করে বলল, ওকে আসছি। সাথে বাড়ির মেয়েদের থেকে কিছু পার্সোনাল ইনফরমেশন নেওয়ার ছিল। ওকে আসুন। ফোন কেটে প্রভাত পূর্ণতাকে বলল, পুষ্পকে ডেকে নিচে এসো তো। রাজন কিছু ইনফরমেশন নিবে। পূর্ণতা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, আমাদের থেকে কি জিজ্ঞেস করবে? আমরা কি করেছি? ওদের কেসের জন্য সবাইকে জিজ্ঞাসা করতে পারে। প্রভাত নিচে গেল। রাজন আর কৃষ্ণ দুজন দাঁড়িয়ে আছে। ওদের নিয়ে ডাইনিংয়ে বসল। প্রভাত বলল, এনি ইনফরমেশন? রাজন এবার নড়ে চড়ে বসে বলল, আমি বিগত 57 বছরের ফাইলপত্র ঘেটে ঘুঁটে দেখেছি। কেউ একটা জিনিস খেয়াল করেনি যা আমার চোখে পড়ল। প্রভাত খুব আগ্রহ সহকারে জিজ্ঞেস করল, কি? আপনাদের এলাকা বা আশেপাশের এলাকা থেকে প্রতি মাসে 24 জন গায়েব হয়। থানায় নিখোঁজ ডায়েরি অনেক। এখানে নির্দিষ্ট কোনো এজের মানুষ নেই। নির্দিষ্ট কোনো লিঙ্গও নেই। ছেলে মেয়ে উভয়ই নিখোঁজ। যে একবার গায়েব হয়েছে সে আর কোনোদিন ফিরে আসেনি। প্রতিটা পরিবারে গিয়ে খোঁজ নিয়েছি। নিখোঁজ কেউ আর ফিরে আসেনি। খুব অদ্ভুত আর আশ্চর্যজনক লাগলো আমার কাছে। এর কাহিনী কি হতে পারে প্রভাত ভাই? প্রভাত থুতনিতে হাত রেখে গভীর চিন্তায় মগ্ন। অন্য মনস্কভাবে উত্তর দিল,
হ্যাঁ, এমন 2-1 জনের কথা শুনেছি নিখোঁজ হয়েছে। আবার আপনাদের জেলে পাড়ায়ের গহীন বাগানে একটি মাথার খুলি পাওয়া গিয়েছে। কোনো পুরনো কবরও হতে পারে। আরেকটু ইনভেস্টিগেশন করলেই জানা যাবে। এমন সময় পূর্ণতা আর পুষ্প এসে হাজির হল। ওদের দেখেই প্রভাত বলল, ভাই, ওরা এসছে। কি তথ্য নেওয়ার নিন? পূর্ণতা প্রভাতের দিকে তাকিয়ে বলল, ব্যক্তিগত ইনফরমেশন কি আপনার সামনে নিবে? পুলিশের কাজে ডিস্টার্ব না করে বের হন এখান থেকে। প্রভাত উঠে দাঁড়াল, ঠোঁটে মৃদু হাসি। রাজনকে বলল, ভাই, আমার বউকে দেখেন। আপনাকে সাহায্য করার জন্য আমাকে ধমকাচ্ছে। নিন তথ্য নিন, আমি বাইরে গিয়ে সিগারেট খেয়ে আসি। বলেই প্রভাত হাঁটা দিল। পুষ্প রুম থেকে বলে এসছে রাজন এত রাতে তার জন্য রিস্ক নিয়ে এসছে। পূর্ণতা যেন যেকোনো ভাবে ওদের কথা বলার সুযোগ করে দেয়। পূর্ণতার রাজনকে ভালো লাগে। পুষ্পের সাথে রাজনের বিয়ে হলে পূর্ণতার চেয়েও বেশি খুশি আর কেউ হবে না। প্রভাত যেতেই রাজন পূর্ণতার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ ভাবি। পূর্ণতা চোখ পাকিয়ে বলল, ভাবি? কোনো ভাবি টাবি না, সরাসরি শালিকা ডাকবেন। প্রভাত ভাইয়ের সম্পর্কে ভাবি ডাকতে পারি, কিন্তু শালি ডাকব কোন সম্পর্কে? যাকে ভালো লাগে সে কি আর আমার মতো কালো মানিককে পছন্দ করবে? পূর্ণতা হেসে বলল, কালো মানুষটা একটা সময় কারো চোখে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মানুষে পরিণত হয়। পুষ্প বলল, আমাকে কি অপমান করছেন অফিসার? রাজন আরেকবার স্মিথ হেসে বলল, সে সাহস কার আছে ম্যাডাম? ওদের সুযোগ করে দিয়ে পূর্ণতা বেরিয়ে গেল প্রভাতকে পাহারা দিতে। রাজনের থেকে খানিকটা দূরে বসল পুষ্প। লজ্জামিশ্রিত চোখে রাজনের দিকে তাকিয়ে বলল, সত্যিই এলেন? সাহস আছে আপনার? রাজন ও লাজুক হেসে বলল, যে চাকরি করি এতে সাহস কম থাকলে চাকরি করা পসিবল নয়। আসলেই সাহসী আপনি। যাক, একটা কিছুর প্রশংসা তো পেলাম। দেখি পায়ের ব্যথার কি অবস্থা? পুষ্প আবার হাসল, হেসে বলল, সামান্য পায়ের গুথা লেগেছিল, তা কি এখনো আছে? সেই সকালেই ঠিক হয়ে গিয়েছে। না, ভাবলাম কমেনি হয়তো। আচ্ছা, আপনার ইনফরমেশন লাগবে নাকি? তা নিন। রাজন জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আপনার কি বয়ফ্রেন্ড আছে? না, প্রেম করার ইচ্ছা আছে। কেউ মনে প্রেম জাগ্রত করতে পারলে অবশ্যই প্রেম করব। কালো ছেলে পছন্দ হয়। গায়ের রং নয়, মন দেখব সবার আগে। সুন্দর মনের অধিকারী মানুষকেই বিয়ে করব। কিচেন থেকে বটি এনে আমার হৃদয়ে চিরে একটু পরখ করে নিন তো আমার হৃদয়ে সুন্দর নাকি কালো। পুষ্প জোরে হেসে দিল। হেসে বলল, এভাবেও বুঝি পরখ করা যায়? রাজন মাথার পেছনে হাত চালাতে চালাতে বলল, হাসবেন না, হাসবেন না, ওভাবে হাসলে হার্ট অ্যাট্যাক হবে আমার। এই ছিল আমার তথ্য নেওয়া। হ্যাঁ, আপনার হৃদয়ের কাছে আমার হৃদয়ের দরখাস্ত করে গেলাম। বেশিদিন ঝুলিয়ে রেখে কষ্ট দিবেন না। বলে দিব ভাইয়াকে কিসের ইনফরমেশন নিচ্ছেন। দিন, দিয়ে কি শান্তি পাবেন? কেন পাব না? পাবেন না। কারণ আপনার মনকে প্রশ্ন করুন। আজে বাজে কথা। রাজন উঠে দাঁড়িয়ে বলল, বাড়ির গেটের পাশের দোলনায় ফুল রাখা আছে, নিয়ে নিবেন। পুষ্প লাজুক হেসে বলল, ভীতু? ভীতু হলে এত রাতে আসতে পারতাম। ফুল তো আড়ালে রেখে এসেছেন। এভাবে লুকিয়ে চুরিয়ে ফুল দেওয়ারও একটা মজা আছে। প্রভাত বাড়ির ভেতরের রাস্তা দিতে পায়চারি করছে। তখনই পূর্ণতা পিছ পিছ গেল। পূর্ণতাকে দেখেই প্রভাত বেশ অবাক হল। কৃত্রিম লাইটের আলোয় পূর্ণতার মুখ যেন আরও চকচক করছে। প্রভাত মনে মনে বলল, এই সুন্দরী মেয়েটা কি জানে না তাকে যতবার দেখি ততবারই হৃদয়ের ভেতর একটা ঝড় ওঠে। সেই ঝড় থামাতে এই মেয়েটা কাছে টেনে নিতে হয়।
প্রভাতের হাতে সিগারেট আর লাইটার, কেবলই ধরাত। তখনই পূর্ণতার আগমন। পূর্ণতা এসেই কেমন সব এলোমেলো করে দিল। প্রভাত সিগারেট খাওয়ার কথা ভুলে গেল। সিগারেটের নেশাকে ভুলিয়ে দিল ভালোবাসার নেশা। পূর্ণতা গুটি গুটি পায়ে হেঁটে এসে একদমই প্রভাতের কাছাকাছি চলে এল। প্রভাতের ধ্যান ভাঙল। সে পূর্ণতাকে বলল, এ কি তুমি? হ্যাঁ আমি। পুলিশ চলে গিয়েছে, তাই আপনাকে ডাকতে এসেছি। প্রভাত পূর্ণতার দিকে তাকিয়ে কি যেন ভাবল, ভেবে আবার হাঁটা দিল। পূর্ণতা বলল, কি হলো, যাচ্ছেন কোথায়? সিগারেট খেতে। আপনি সিগারেট খেতে পারবেন না। সিগারেট খেলে রুমে ঢুকতে দিব না। প্রভাত দাঁড়াল। পূর্ণতাও দাঁড়াল। প্রভাত পূর্ণতার চোখের দিকে তাকিয়ে বলল, আমার এখন নেশা চেপেছে, তুমি বললেও আমি শুনব না। আপনাকে শুনতেই হবে আমার কথা। শুনতে পারি এক শর্তে। কি শর্ত? প্রভাত পূর্ণতার কানের সাথে ঠোঁট মিশিয়ে বলল, আমাকে কিস করতে হবে, পারবে? চারদিকে কেমন ঠান্ডা শীতল বাতাস বইছে। লেবু ফুলের ঘ্রাণ ভেসে আসছে। কৃত্রিম আলো চারদিকে। সে আলোয় পূর্ণতার চোখে মুখে লাজুকতা ধরা দিল। প্রভাতের কথা কেন যেন আজ তাকে লজ্জা দিচ্ছে। এমন তো আগে হয়নি। পূর্ণতা কোনো উত্তর দিল না। একদম চুপ রইল। প্রভাত আবার বলল, কি হলো, পারবে? পূর্ণতা অন্যদিকে ঘুরে বলল, না পারব না। কথাটা বলতেই প্রভাত হাতের সিগারেট দুই ঠোঁটের মাঝ বরাবর চেপে ধরল। লাইটার জ্বালাতেই পূর্ণতা প্রভাতের ঠোঁট থেকে সিগারেট টান দিয়ে হাতের মধ্য নিয়ে দুমড়ে মুচড়ে ফেলল। প্রভাতের ঠোঁটের কোণে দুষ্টুমি। সে লাইটার অফ করল। পূর্ণতার কোমরে হাত দিয়ে তার দিকে টান দিল। পূর্ণতা প্রভাতের বুকের সাথে মিশে গেল। রাতের নীরবতা, চারদিকে জোনাক পোকা উড়ছে, ঝিঝি পোকা ডেকে বেড়াচ্ছে। এর মাঝে দুজন মানবী অনুভব করছে তাদের উষ্ণ নিঃশ্বাস। প্রভাত যেন নিজের ভেতরে নেই। সে নেশালো গলায় পূর্ণতার ঠোঁটে আঙুল চেপে বলল, সিগারেট তো কেড়ে নিলে, ক্ষুধার্ত ওষ্টে কিছু তো খেতে দাও। বলেই প্রভাত পূর্ণতার ওষ্টে ওষ্ঠ ডুবিয়ে দিল। গভীর প্রেমে মাতোয়ারা হয়ে পূর্ণতার রাগ জিদের সুতো কেটে গেল। সেও ডুবে গেল প্রভাতের ভালোবাসায়। মেরি গিয়েছে শায়লার সাথে তার বাড়িতে। একমাত্র ছেলেকে হারিয়ে শায়লা খুব ভেঙে পড়েছে। এদিকে জাহানের আজও তীব্র জ্বর। ইদানিং জ্বরটা যেন ঘন ঘন আসছে। জ্বরে চোখ তুলে তাকাতে পারছে না। এই জ্বর অবস্থায় ওয়াজেদের পা টিপে দিচ্ছে জাহান। জাহানের চোখ দিয়ে পানি পড়ছে। কাঁপতে কাঁপতে বলল, আমি আর পারছি না, মাথায় প্রচণ্ড ব্যথা। ওয়াজেদ সিগারেট টানতে টানতে বলল, আমি কিছু করতে বললেই তোর শুরু হয়ে যায়। তুই এখন মরে গেলেও তোর লাশ আমার পা টিপে দিবে বান্দির বাচ্চা। আপনি দেখুন আমার কপালে হাত দিয়ে কত জ্বর। তোর তো 12 মাসই জ্বর। দেখাদেখির কি আছে? আমার অর্থ সব শেষ হয়ে গেল তোর জ্বরের চক্করে। আমি মরে গেলে তো আর লাগবে না এত ডাক্তার দেখানো। কবে মরবি আজরাইল কি তোরে চোখে দেখে না? আমি মরে গেলে কি আপনি খুশি হন? বেঁচে যায়। অন্তত একটা কচি মেয়ে দেখে বিয়ে তো করতে পারব। আমার মেয়ের কি হবে আমি মরে গেলে? মেয়ে সাথে নিয়ে মর। ছি, কেমন বাবা আপনি! তোরে বলছিলাম কন্যা সন্তান দিতে, হারামজাদি। তোর মেয়ের জন্য অত ভালো বাবা হওয়ার ইচ্ছা আমার নেই। প্রভাত যদি শোনে আপনি পূর্ণতার মরে যাওয়ার কথা বলেছেন, দেখবেন কি আগুন লাগিয়ে দেয়। আমি বলে দিব প্রভাতকে। ওয়াজেদ উঠে বসে বলল, কি বললি প্রভাতকে বলবি? বলেই ওয়াজেদ আলনা থেকে প্যান্টের বেল্ট এনে জ্বরে কাতর জাহানকে গরুর মতো পেটাচ্ছে। যন্ত্রণায় জাহান ছটফট করছে। সমস্ত পিঠ রক্তাক্ত হয়ে গেল। তবুও ছাড়ছে না। জাহান মাগো মা বলে ওয়াজেদের পা জড়িয়ে ধরে বলল,
দোহাই লাগে আমাকে ছেড়ে দেন আর মারবে না। আমি মরে যাব। আপনার পায়ে ধরি। ওয়াজেদ কোনো কথা না শুনে পেটাতে থাকত। এত বেশি মার মারল জাহান ফ্লোরে গড়াগড়ি করছে আর ছটফট করছে। ওয়াজেদের মারের হাত থেকে রক্ষা পেতে খাটের নিচে গিয়ে লুকাল। সমস্ত ফ্লোরে রক্তের দাগ। ওয়াজেদ খাটের নিচ থেকে জাহানের চুল ধরে টেনে এনে ওয়ালের সাথে খুব জোরে ধাক্কা মারল। জাহান অজ্ঞান হয়ে ওয়াজেদের পায়ের উপর পড়ে গেল। ওয়াজেদ পা সরিয়ে নিয়ে বাইরে চলে গেল। এত বড় ঘটনা ঘটে গিয়েছে কেউ জানে না। সকাল 8টা বেজে গিয়েছে। পূর্ণতা আর পুষ্পের ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই। জোমেলা প্রভাতের ঘরের দরজায় এসে টোকা দিয়ে চিৎকার দিয়ে বলল, পূর্ণতা, লজ্জা শরমের কি মাথা খেয়েছিস? বাড়িতে বাপ আর চাচা থাকতে বর নিয়ে এত বেলা করে ঘুমাস কি করে? জোমেলার ডাকাডাকিতে ঘুম ভাঙল ওদের। প্রভাত আগে উঠে এল। দরজা খুলে জোমেলাকে বলল, বাপ আর চাচার ও তো বউ আছে। তারা বোঝে না ছেলে নতুন বিয়ে করলে কয়টা পর্যন্ত ঘুমায়? আর দাদা কয়টা পর্যন্ত ঘুমাত? আমাদের আমলে ওসব ছিল না। ওসব ছিল না তা ছেলে মেয়ে জন্ম দিলে কিভাবে? মেশিনের সাহায্য। বেশরম হয়ে যাচ্ছ তুমি দাদুভাই। ওকে ডাকছ কেন? ও এখনে বাড়ির বউ। রান্না বান্না করতে হবে। আজ থেকে বড় সব রান্না পূর্ণতা করবে। খেয়ে কাজ নেই, আমার বউ রান্না করবে। আমার সুন্দর বউ কালো হয়ে যাবে না। বউ কি শোকে চেয়ে তুলে রাখার জিনিস? না হৃদয়ে বন্দি করে রাখার জিনিস? এসবে কি পেট ভরবে? পেটে খাবার যেতে হবে। আমার বউ আমাকে রাতে অনেক চুমু দিয়েছে, আমার পেট ভরা। তোমাদের ব্যবস্থা তোমরা করো। পূর্ণতা উঠে এসে প্রভাতের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, অসভ্য! রেগে যাচ্ছ কেন? পূর্ণতা ঝাঝালো কণ্ঠে বলল, এসবই তো চেয়েছিলেন আপনি। আমাকে বিয়ে করে বন্দি করে রেখে এ বাড়িতে অত্যাচার করা। উদ্দেশ্য সাকসেস, খুশি। আমি যাচ্ছি রান্না করতে। তোমাকে অত্যাচার নয়, তোমার অর্ধাঙ্গ হয়েই থাকব। চলো আমিও যাব রান্নাঘরে। জোমেলা বলল, এ বাড়ির ছেলে রান্নাঘরে গেলে মান সম্মান আর কিচ্ছু থাকবে না। এক আকাশ সমান রাগভিমান নিয়ে জীবনে প্রথমবার আজ পূর্ণতা রান্নাঘরে প্রবেশ করেছে। যে বাড়িতে এতদিন মেয়ে বলে রাজরানীর ছিল, বিয়ে হতে না হতেই বাড়ির বউ বলে খারাপ আচরণ শুরু হয়েছে। আজই তাকে বুঝিয়ে দেওয়া হলো সে এ বাড়ির বউ। তাকে বেলা করে ঘুমানো মানায় না। এ বাড়ির বউরা থাকে পায়ের নিচে, তাই ছাড়া তাদের আর অন্য কোথাও মানায় না। এ পরিবারের মানুষদের এসব আচারাচরণের জন্য পূর্ণতা প্রভাতকে বিয়ে করতে রাজি ছিল না। রান্নাঘরে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে পূর্ণতা। রান্না বান্নার কিছুই সে জানে না। আগে পরে কখনো রান্না করেনি। কিভাবে কি করবে কিছুই বুঝতে পারছে না। চৌধুরী বাড়িতে প্রতিদিন সকালে কয়েক প্রকার রান্না হয়। বিশেষ করে মাছের পদই করা হয় 56 রকমের। বাড়ির পুরুষেরা সকালে পেট পুরে খেয়ে কাজে বেরিয়ে যায়। মেরি আর জাহান দুজন মিলে রান্না করে, সাথে কাজের মহিলা থাকে। জয়নাব যাওয়ার পর নতুন একজন কাজের মহিলা এসছিল, সে জয়নাবের গল্প শুনে ভয়ে চলে গিয়েছে। চৌধুরী বাড়ি এই মুহূর্তে একটা আতঙ্কের নাম। পূর্ণতা চারদিকে তাকিয়ে থম মেরে রইল। কিভাবে কি শুরু করবে টের পাচ্ছে না। ভাতের চাল দেবে কতটুকু অনুমান করতে পারছে না। কোন সবজির সাথে কোন মাছ সেটাও অনুমান করতে পারছে না। তার আম্মুকে যে ডাকবে তাও ডাকতে পারছে না। হয়তো তার বাবার সাথেই আছে। এমন সময় প্রভাত রান্নাঘরে প্রবেশ করল। প্রভাতের পরনে কালো একটা 3/4 প্যান্ট, সাথে কালো কলার দেওয়া একটা গেঞ্জি। জীবনে প্রথমবার আজ প্রভাত রান্নাঘরে পা রেখেছে। এর একমাত্র কারণ পূর্ণতা। প্রভাতকে দেখে পূর্ণতা খোঁচা মেরে থমথমে কণ্ঠে বলল, কি ব্যাপার চৌধুরী বাড়ির ছেলে রান্নাঘরে কেন? মান ইজ্জত তো সব যাবে। বলেই পূর্ণতা রাগে ছুরি দিয়ে লাউ কাটতে শুরু করল।
পূর্ণতার রাগ আর অভিমানের কারণ প্রভাত বুঝতে পারল। থ্রিকোয়ার্টারের পকেটে হাত গুজে বলল, চৌধুরী বাড়ির বউ রান্নাঘরে আসতে পারে। তার অর্ধাঙ্গ হিসাবে আমি আসলে প্রবলেম কি? চৌধুরী বাড়ির ছেলেরা তো রাজপুত্র, আর তাদের বউরা দাসী। দাসীদের রান্নাঘরে মানায়, রাজপুত্রদের তো মানায়। যার সাথে সারারাত বেড শেয়ার করতে পেরেছি তার সাথে রান্নাঘর কেন জাহান্নামেও যেতে পারব? আপনাদের মুখে এসব শুনলেও হাসি পায়। তুমি নিজেকে কখনো দাসী ভাববে না পূর্ণ, তুমি আমার হৃদয়ের রানী। তোমাকে দাসী নয়, মাথার মুকুট বানিয়ে রাখবো আমি। প্লিজ আপনি এখান থেকে যান, ভালো লাগছে না আমার। প্রভাত এবার পূর্ণতার পাশে গিয়ে দাঁড়াল। পূর্ণতার দিকে ভালোবাসার দৃষ্টি মেলে বলল, দূরে যেতে বললে আরো বেশি কাছে আসব। কাছে আসলেই কি দূরত্ব কমবে? দূরে ঠেলে দিলেই কি ভালোবাসা কমবে? এখান থেকে যান আপনি, না হলে লাউ এর বদলে আপনাকে কেটে ফেলব। কথাটা বলতে বলতেই লাউ কাটতে গিয়ে হাতে খানিকটা লেগে পূর্ণতার হাত কেটে গেল। সাথে সাথে লাল রক্ত গড়িয়ে পড়ল। পূর্ণতা উহ শব্দ করে প্রভাতের দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকাল। পূর্ণতার হাতে রক্ত দেখেই প্রভাত চমকাল। প্রভাতের মাথা কাজ করল না। সে তুফানের বেগে ছুরিটা দূরে ফেলে দিয়ে পূর্ণতার আঙুল ধরে মুখে পুরে দিল। পূর্ণতা খেয়াল করল প্রভাতের চোখে কেমন যেন যন্ত্রণা। প্রভাত নাম না জানা এক যন্ত্রণায় ভুগছে। পূর্ণতার হাতের রক্ত যেন প্রভাতের কষ্টের কারণ। পূর্ণতা অবাক চোখে প্রভাতকে দেখছে। এই মানুষটা কি সত্যি তাকে এতটাই ভালোবাসে? প্রভাতকে কেমন অস্থির আর উত্তেজিত দেখাচ্ছে। পূর্ণতা আচমকা প্রভাতের ডান গালে হাত রাখল। শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? প্রভাত কেমন অস্থির কণ্ঠে বলল, খুব লেগেছে তাই না? পূর্ণতা শান্ত কণ্ঠে বলল, কিছুটা, কিন্তু আপনি এমন করছেন কেন? প্রভাত পূর্ণতার দুই গালে হাত রেখে বলল, আমার পূর্ণ, তুমি আমার অনেক সাধনা করে পাওয়া অমূল্য রত্ন। তোমাকে আঘাত পেতে দেখলে যন্ত্রণায় চূর্ণবিচূর্ণ হয় আমার হৃদয় আকাশ। আমি আমার নিজের সাথে প্রতিজ্ঞা করেছিলাম কোনোদিন তোমাকে যন্ত্রণা পেতে দিব না। তবুও যন্ত্রণা পেলে। আমার এতটাও লাগেনি চৌধুরী সাহেব। যতটা লেগেছে অতটায় আমাকে জর্জরিত করছে পূর্ণ। চৌধুরী বাড়ির সেই হুঙ্কার দেওয়া বাঘটা আজ বিড়ালের মতো হয়ে গেল কেন? চৌধুরী বাড়ির আঙিনার সবচেয়ে সুন্দর ফুল পূর্ণকে পেতেই চৌধুরী বাড়ির বাঘ আজ পরাজিত। আমি তো অসাধারণ কেউ নই। সাধারণ তবুও কেন? পৃথিবীর সবার চোখে সাধারণ নারীটাই প্রভাত চৌধুরীর চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অসাধারণ নারী। প্রভাত চৌধুরীর হৃদয়ের রানী। পূর্ণতার চোখ কেমন ছলছল করে উঠল। দিন দিন সে প্রভাতের মায়ায় আবদ্ধ হয়ে যাচ্ছে। এই মায়া কি তাকে ধ্বংস করবে নাকি ভালো রাখবে? এমন সময় উপর থেকে পুষ্পের চেঁচামেচি শোনা গেল। পুষ্পের চিৎকার শুনে প্রভাত আর পূর্ণতা দ্রুত পায়ে উপরে উঠল। আওয়াজটা জাহানের রুম থেকে আসছে। পূর্ণতা আর প্রভাত জাহানের রুমে গেল। জাহানকে রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে থাকতে দেখে পূর্ণতা এক চিৎকার দিয়ে জাহানকে জড়িয়ে ধরে বলল, আম্মু, কি হয়েছে তোমার? চোখ খোলো আম্মু। জাহান অচেতন হয়ে পড়ে আছে। চোখের সামনে মায়ের এমন করুণ দৃশ্য দেখে যন্ত্রণায় জর্জরিত হচ্ছে পূর্ণতা। হৃদয়টা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। জ্বরে কাতর মায়ের শরীরে অসংখ্য বেল্টের দাগ। শরীরের নানা জায়গা কেটে রক্ত বের হচ্ছে। পূর্ণতা সহ্য করতে পারছে না নিজের মায়ের এমন আঘাতপ্রাপ্ত শরীর দেখে। পূর্ণতা উন্মাদের মতো কাঁদতে কাঁদতে বলছে, আম্মু, আমি পারলাম না ওই জানোয়ারের হাত থেকে তোমাকে বাঁচাতে। ভেবেছিলাম এ বাড়ি থেকে চিরদিনের জন্য কোথাও চলে যাব। আর তোমাকে মুক্ত করব এই অশান্তির জীবন থেকে। একটা সুস্থ জীবন দিব। তোমার শরীরের এই আঘাত আমি সহ্য করতে পারছি না আম্মু। পূর্ণতার চোখের পানি প্রভাত সহ্য করতে পারছে না।
ইচ্ছা করছে ওয়াজেদকে এখনই গিলে খেয়ে ফেলতে। প্রভাত পূর্ণতার কাঁধে হাত রেখে বলল, কাকিমনিকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। প্রভাত পূর্ণতার কাঁধে হাত রাখতেই পূর্ণতাকে প্রভাতের হাত সরিয়ে দিয়ে বলল, সরে যান আপনি। আমার আম্মু তো আপনার কিছু হয় না। তাই আমার আম্মুর যন্ত্রণা আপনি বুঝবেন না। কেন আমি এ বাড়ি ছেড়ে পালাতে চেয়েছিলাম আপনি বুঝবেন না। আমার আম্মুকে মুক্ত করে একটা সুখের জীবন দেওয়ার জন্য। কিন্তু আপনার জন্য পারলাম না। প্রভাত অপরাধী কণ্ঠে বলল, আমি কাকিমনিকে মুক্ত করব এই অশান্তির জীবন থেকে। আই প্রমিজ ইউ। এখন চলো ডাক্তারের কাছে। জাহানকে শহরের সবচেয়ে বড় হসপিটালে ভর্তি করা হলো। পূর্ণতা জাহানের হাত ধরে বসে কেঁদেই যাচ্ছে। এমন সময় জাহান চোখ খুলল। চোখ খুলে দেখল পূর্ণতা হাউমাউ করে কাঁদছে। জাহানের দুচোখ বেয়ে পানি পড়ছে। মেয়েকে কাছে টেনে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আমার পূর্ণ সোনা, আমার কলিজার টুকরো, পারলে তোমাকে আমার কলিজার ভেতর লুকিয়ে রাখতাম সোনা। তুমি ছাড়া কেউ নেই আমার এই জীবনে। আমি মরে গেলে আমাকে মনে রাখার মতো তুমি ছাড়া আর কেউ থাকবে না। মাঝে মাঝে ভাবি আমি এই পৃথিবীতে না থাকলে কে তোমাকে দেখবে। আগে এই চিন্তাটা বেশি করতাম, কিন্তু এখন প্রভাত আছে। তোমাকে আমার চেয়ে বেশি আগলে রাখার মতো মানুষের হাতে তুলে দিয়েছি। তুমি এসব কি বলছো আম্মু? কোনোদিন মরার কথা আমার সামনে বলবে না। আমি আর তুমি ওই চৌধুরী বাড়িতে আর ফিরে যাব না আম্মু। প্রভাত ডাক্তারের রিপোর্ট নিয়ে দৌড়াদৌড়ি করছে। পুষ্প দূর থেকে চোখের পানি ফেলছে মামের এমন আবেগঘন মুহূর্ত দেখে। পুষ্প নিজেও সীমাহীন যন্ত্রণায় ভোগে জাহানের এমন অবস্থা দেখে। কিন্তু তার হাত পা বাঁধা। কিছুই করার নেই। চোখের পানি ছাড়া উপহার দেওয়ার মতো কিছুই নেই। এমন সময় হসপিটালে কয়েকজন চিৎকার করতে করতে প্রবেশ করল। একদল মানুষ দৌড়াদৌড়ি করতে প্রবেশ করছে। সাথে পুলিশও আছে। পুষ্প খেয়াল করে শুনল তারা বলাবলি করছে এমন ভালো ছেলেটার মাথা কেটে কে রেখে গেল। আর দেহটায় বা কোথায় গেল? পুষ্পের গা ছম ছম করে উঠল। সজলের কথা মনে পড়ল। সজলেরও তো এভাবে মাথা পাওয়া গিয়েছিল। পুষ্প সাথে সাথে রাজনের নাম্বার ডায়াল করল। রাজনের ফোন বাজছে। রাজন ওয়াশরুমে। কৃষ্ণ ডেকে বলল, রাজন দাদা আপনার ফোন বাজছে। রিসিভ করে বল আমি গোসলে আছি। আচ্ছা দাদা। কৃষ্ণ ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে সুন্দর চিকন একটি কণ্ঠস্বর বলে উঠল, আমি পুষ্পতা বলছি। রাজন লাফিয়ে উঠে বলল, আরে বৌদি কেমন আছেন? পুষ্প ভ্রু কুঁচকাল। কে ফোন রিসিভ করল? আর বৌদি ডাকছে কেন? সে কি রং নাম্বার ডায়াল করল? পুষ্প খানিকটা অবাক গলায় বলল, বৌদি মানে? আমি আপনার দেবর বৌদি। নাম কৃষ্ণ। রাজন দাদার ছোট ভাই। দাদা বলেছে যেদিন আপনি দাদাকে ভালোবাসবেন ওই দিন দাদা আমার আর পূজার বিয়ের খরচটা দিবে। আপনি রাজি হয়ে যান বৌদি। পুষ্পের এবার হাসি পেল। বলল, আপনার জিএফও আছে? হ আছে, আমি অনেক ভালোবাসি বৌদি তারে। নিজের চাইতেও বেশি ভালোবাসি। রাজন ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলল, পারলে মাইকিং করে বল আমি পূজারে অনেক ভালোবাসি। দে ফোন দে। দেখি কার ফোন। রাজন ফোন নিয়ে পুষ্পের নাম্বার দেখে খানিকটা অবাক হল। পুষ্প তো তাকে ফোন করে না। রাজনের ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটল। মিষ্টি হেসে বলল, ব্যাক করছি আমি। রাজন চাইছে কৃষ্ণকে বিদায় দিয়ে পুষ্পের সাথে গল্প করবে। রাজন কৃষ্ণকে হুকুম দিল, যা যেখানে মানুষের মাথা পেয়েছিলি ওখানে গিয়ে মাটি খুঁড়ে দেখ আর কিছু পাস কিনা। পূজা পূজা কম কর আপাতত। মনে হচ্ছে আশেপাশেই কি ঘটছে টের পাচ্ছি না। কৃষ্ণ লাজুক হেসে বলল, সব করব দাদা, খালি আমার আর টুম্পার বিয়ে। যা দিয়ে দিব বিয়ে। জেলে পাড়ার নদীর কূলে ভীষণ গহীন বাগান।
সে বাগানেই ভেসে উঠেছে একটা মাথার খুলি। কৃষ্ণ 2 ঘন্টা যাবৎ সেই জায়গা কোদাল দিয়ে মাটি খুঁড়ছে। মাটি খোঁড়ার হুকুম রাজনই দিয়েছে। মাটি খুঁড়তে খুঁড়তে কৃষ্ণ দেখল অসংখ্য মাথার খুলি। দেখেই কৃষ্ণের গা ছম ছম করে উঠল। এত মাথা কোথা থেকে এল? এমন সময় পূজা একটা টিফিন বক্স আর পানির পট নিয়ে হাজির হল। কৃষ্ণের মাটি খুঁড়তে খুঁড়তে ক্ষুধা লাগতে পারে ভেবে খাবার নিয়ে এসছে। পূজাকে দেখে কৃষ্ণ একটু অবাক হয়ে বলল, এ কি তুমি এইখানে? পূজা মাটি খোঁড়া জায়গা অসংখ্য মাথার খুলি দেখে ভয় পেয়ে চিৎকার দিল। পূজার চিৎকারে কৃষ্ণ গিয়ে পূজাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে পাগলিটার? এসব কি? ধুর, এ নিয়ে কেউ ভয় পায়? পূজা বলল, তুমি এইসব ঝামেলায় জড়াচ্ছ কেন কৃষ্ণ? আমার কিন্তু ভয় করছে। এই সব ঝামেলায় জড়াচ্ছি তো তোমার জন্যই। আমার জন্য কেন? রাজন দাদার পাশে থাকলে আমার ভয় কিসের? তোমাকে পালিয়ে নিয়ে বিয়ে করলে কে আটকাবে আমাকে? তোমার বাপ কোনো মামলা দিলে রাজন দাদা আটকায় দিবে। মামলা থেকে বাঁচতে তুমি এই পথ বেছে নিয়েছ। তোমাকে নিয়ে সুখের ঘর সংসার করতে চাই। তুমি তো আর জানো না তোমাকে আমি কত ভালোবাসি। এখন অনেক ভয় করে। কলেজে গিয়ে যদি কোনো শিক্ষিত পোলার প্রেমে পড়ো। তুমি এসব কি বলো? এতই যখন ভয় আমাকে বিয়ে করে নাও। আমি আর কলেজ যাব না। না না, তোমাকে শিক্ষিত হতে হবে। আমার বউ চাকরি করবে। যাও, পুরোহিত ডেকে আনো তুমি আগে। রেগুলার বলো আমি কার সাথে ভেগে যাব। পুরোহিত লাগবে না, মানুষও লাগবে না। এই বাগানে নিশ্চিন্তে ফুলসজ্জা করে ফেলতে পারবো। কি যা তা বলছো? দাঁড়াও, তোমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছি। কৃষ্ণ কোদালে আঙুলের পোঁচ দিল। পূজা চেঁচিয়ে উঠে বলল, কি করছো তুমি? কৃষ্ণ হাসল। হেসে আঙুলের সেই রক্ত পূজার সিঁথিতে দিয়ে বলল, সিঁদুর পরাই দিছি পূজা। আজ থেকে তুমি আমার বউ। কাল কোনো এক মন্দিরে গিয়ে বিয়েটা পড়ে আসবো ভালো করে। তাই বলে নিজের হাতটা এভাবে কাটলে? তোমার জন্য জান দিলেও বা কি পাগলি? খাবার এনেছো, খাইয়ে দাও তো। পূজা খিচুড়ি নিয়ে এসছে। কৃষ্ণের গালে তুলে খাইয়ে দিতে দিতে বলল, আমার খুব ভয় করে কৃষ্ণ। তুমি এসব ঝামেলায় জড়িও না। কিচ্ছু হবে না আমার। একদম কিচ্ছু না। তোমার কিছু হলে আমি একদম মরে যাব। রেগুলার এ শহরে মানুষের কাটা মাথা পাওয়া যায়। তুমি অজান্তে এই ঝামেলায় জড়িয়ে পড়লে। কবে না জানি ওরা তোমার ক্ষতি করে। তোমার ভালোবাসা আমার বিশাল বড় পাওয়ার। গায়ে 100 পুরুষের শক্তি পায়। কেউ কিছু বলতে আসলে পেরে উঠবে না। পূজা রূপবতী একটা মেয়ে। কৃষ্ণ অধিক কালো একটি ছেলে। লেখাপড়া জানে না। পূজা কলেজে পড়ে। তেল আর জলের মতো পার্থক্য। তবুও পূজা কৃষ্ণকে নিজের চাইতে বেশি ভালোবাসে। গহীন অরণ্য, নির্জন রাত, চারদিকে ঝিঝি পোকার ডাক, শেয়ালের ডাক ভেসে আসছে চারদিক থেকে। চারদিকে যেন অশরীর মেলা বসেছে। হাতছানি দিয়ে ডাকছে চারদিকে। জেলে পাড়ার গহীন অরণ্য টর্চ জ্বালিয়ে হাঁটছে রাজন আর কৃষ্ণ। জুতার নিচে শুকনো পাতার মর্মরে শব্দ মৃদু আওয়াজ তুলছে। কৃষ্ণ থেকে থেকে কেঁপে উঠছে আর রাজনের শার্ট খামছে ধরছে। রাজন কৃষ্ণের কাণ্ড দেখে হেসে উঠে বলল, তুই নিজেই ভূতের মতো সারা রাত এ বাগান দিয়ে ঘোরাঘুরি ঘুরিস। তোর আর পূজার সাক্ষী এই বাগানের প্রতিটা কর্নার। আর আজ ভয় পাচ্ছিস? দাদা, তখন কি আর জানতাম এই বাগানে শত শত মাথার খুলি আছে। জানলে আমি কোনোদিন আসতাম না। পূজার সাথে প্রেম করতেও আসতি না। না দাদা, প্রেম করতে গেলে কি আর মনে ভয় রাখলে হয় গাধা? দাদা, আপনি যদি দেখেন তাহলে আপনি নিজেই ভয় পাবেন। কয়টা খুলি হবে? দাদা, অগণিত। কেউ মনে হয় ম্যাগনেট পুঁতে রেখেছে। না হলে নিশ্চিত ভূতের কারখানা। ভূতের কারখানা তো আছেই। বেশ শেয়ানা ভূত। ভূতের আস্তানায় তো চলে এসছি।
শুধু ভূত ধরা বাকি আছে। সত্যি কি ভূত দাদা? এই ভূত সেই ভূত না কৃষ্ণ? এত এত মানুষের প্রাণ যে নিয়েছে সে রাজনের বাপ হলেও রাজন ছেড়ে দিবে না। কৃষ্ণ সহজ সরল একটা হাসি দিয়ে বলল, আপনার বাপ যদি কারো গায়ে একটা নখের আঁচড়ও কাটতে পারে নামখান পাল্টায় রাখব। তুই এত হাদা কেন রে? উদাহরণ দিয়ে বুঝালাম সে যেই হোক না কেন আমার হাত থেকে রেহাই পাবে না। সে আমিও বুঝতে পারছি। মনে হয় এতদিনে তারাও টের পেয়ে গিয়েছে তাদের বিপদ সামনে। ধীরে ধীরে ওরা সেই মাটি খোঁড়া জায়গা পৌঁছে গেল। রাজন লাইট মেরে দেখল অসংখ্য মানুষের মাথার খুলি। কত শত খুলি হবে তা গুণে শেষ করা যাবে না। রাজন চমকে উঠল। সে ভাবতে পারেনি এত মানুষের মাথার খুলি এখানে পাওয়া যাবে। কিছু নতুন খুলিও আছে। কেবলই মাথার হাড় থেকে মাংস খসে পড়েছে। রাজন অভিজ্ঞ দৃষ্টিতে চারপাশ খেয়াল করল। রাজনের বুঝতে বাকি রইল না। কেউ বা কারা খুন করে দিনের পর দিন এখানে মাথা পুঁতে রেখে দিয়েছে। রাজন খেয়াল করল চৌধুরী বাড়িতেও সেইম একটা ঘটনা ঘটেছে। আজকাল শহরে প্রায় মানুষের কাটা মাথা পাওয়া যাচ্ছে। কিন্তু কাহিনীটা কি? খুন যেই করুক একই ব্যক্তির কাজ। যতগুলো কাটা মাথা পাওয়া গিয়েছে ততগুলোর খুনি একজন ব্যক্তিই হবে। মাথা রেখে দেহ নিয়ে কি করে? গভীর কোনো রহস্য আছে। খুব বড় কোনো কিলার হয়তো এই কাজগুলো রাতের আধারে করছে। কৃষ্ণ ভয়ে ভয়ে বলল, রাজন দাদা আমার কিন্তু অনেক শখ পূজারে নিয়ে সংসার করার। এই সব কাজে আমি আর জোরাব না। কবে কে আমাকে এইভাবে জবাই দিয়ে দিবে আমার পূজা একা হয়ে যাবে। তোর কল্পনায় কি সারাক্ষণ পূজা থাকে? হ দাদা। আমি আর পূজা আমাদের মেয়ের নামও ঠিক করে ফেলেছি। রাজন কপাল কুঁচকাল। কিন্তু অন্ধকারে দেখা গেল না। সে কপাল কুঁচকে বলল, তোদের মেয়ে কোথা থেকে এল? মানে আমাদের বিয়ে হলেই তো বাচ্চা নিয়ে নিব। প্রথম প্রথম মেয়েই হবে। আমার আবার মেয়ের অনেক শখ। প্রথম মেয়ের নাম রাখব কলি। আমার সাথে মিল থাকবে। একসাথে ডাকা যাবে কৃষ্ণকলি। রাজন সারাক্ষণ কৃষ্ণের সাথে থেকে থেকে সারাদিন কৃষ্ণের মুখে পূজাকে নিয়ে বকবক শোনে। মাঝে মাঝে ভাবে তাহলে পূজাকে কি পরিমাণ ভালোবাসার কথা বলে। এই মেয়েটাকে ছাড়া তো ছেলেটা বাঁচবে না। এমন সময় রাজনের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে ভাসছে পুষ্পের নাম্বার। পুষ্পের নাম্বার দেখেই রাজনের মুখে হাসি ফুটল। রাজন কৃষ্ণকে বলল, এখানে দাঁড়া, আমি কথা বলে আসি। কৃষ্ণ দ্রুত বলে উঠল, না দাদা, আমি এক পাও একা হাঁটব না। আমি বাঁচতে চাই। রাজন গম্ভীর কণ্ঠে বলল, তা তোকে কে মরতে বলেছে? এই ভুতুরে জায়গা আমি একা থাকব না। তাহলে কি আমাদের প্রেমালাপ শুনবি? তোর সামনেই কথা বলতে হবে। আমি কান বন্ধ করে রাখব দাদা। একটা কথাও শুনব না। তাও আমি আপনাকে ছাড়া থাকব না। তুই শিওর কান বন্ধ রাখবি? তা দাদা কি এমন কথা বলবেন যা আমার সামনে বলা যাবে না? প্রেমিকা হলো সিক্রেট জিনিস। তার সাথে বলা কথাও সিক্রেট। পাবলিক করা উচিত নয়। পাবলিক করলে মানুষের বদনজর লাগে। বদনজর খুব খারাপ জিনিস কৃষ্ণ। দাদা আপনি সব বিষয়ে কত সচেতন। এইবার চুপ কর, কান বন্ধ কর। রাজন পুষ্পের ফোন রিসিভ করে হাস্যজল মুখে বলল, হাউ আর ইউ মাই ডিয়ার সুইটহার্ট। পুষ্প লজ্জা পেল। লজ্জায় যেন লাল হয়ে যাচ্ছে সে। লাজুক কণ্ঠে বলল, ভালো আছি, আপনি কেমন আছেন অফিসার? ভালো নেই। কেন অফিসার? তুমি এখনো আমাকে আই লাভ ইউ বলনি। আই লাভ ইউ মানে কি অফিসার? আই লাভ ইউ মানে তোমাকে আমি ভালোবাসি জান। আমার তোমাকে লাগবে। পুষ্প আবার লজ্জা পেল। লজ্জা পেয়ে বলল, ওসব আমি বলতে পারবো না। তাহলে কি আমি তোমার ভালোবাসা পাব না? একদম অ্যারেস্ট করে এনে জেলখানায় ভরে রাখব। যাতে সারাক্ষণ তোমাকে দেখতে পারি।
তাহলে তো আমার একটা খুন করতে হবে। অপরাধ ছাড়া জেলে দিবেন কিভাবে? খুন তো অলরেডি আমাকে করেই ফেলেছ। কখন? যখন প্রথম দেখা হলো ঠিক তখনই আমি খুন হয়েছি। থাক থাক হয়েছে। রাজন এইবার মাদক ভরা কণ্ঠে ডাকল। পুষ্পতা। এমন আবেদনময়ী ডাকে পুষ্পের হৃদয়ে কঠিন শিহরণ বইল। কি বলবে বুঝে উঠতে না পেরে বলল, হুম। আই লাভ ইউ পুষ্প, ভীষণ ইচ্ছে করছে তোমার মুখে ভালোবাসি কথাটা শুনতে। পুষ্পের হৃদয়ে দুলিয়ে উঠল কঠিন ভালো লাগায়। নিজেকে আর আটকে রাখতে পারল না। সেই ভালোবাসার সরল স্বীকারোক্তি দিয়ে বলল, ভালোবাসি অফিসার। বলেই ফোন কেটে দিল। রাজন হেসে দিয়ে ফোনে একটা চুমু খেল। তারপর কৃষ্ণকে বলল, কিছু শুনেছিস? শুধু একটা চুমুর শব্দ শুনেছি। রাজন কৃষ্ণের মাথায় একটা গাঁটটি দিয়ে বলল, অশ্লীল জিনিসই তোর কানে যাবে। জাহানের শরীর ভালো নয় মোটেও। জ্বরের তীব্রতা ক্রমশ বাড়ছে। 10 দিন কেটে গিয়েছে পূর্ণতা জাহানের হাত ধরে হসপিটালে বসে আছে, সাথে প্রভাতও হসপিটালে। পূর্ণতা আর জাহানকে একা ছেড়ে প্রভাত এক সেকেন্ডের জন্যও সরেনি। পূর্ণতা মানসিকভাবে একদম ভেঙে পড়েছে। 10 দিন ঠিকভাবে খাবার খায়নি, গোসল করেনি। চোখ মুখ শুকিয়ে একদম অবস্থা নাজেহাল। জাহান ঘুমোচ্ছে। ঘুমন্ত মায়ের মুখের দিকে এক নজরে তাকিয়ে আছে পূর্ণতা। চোখ দিয়ে বেয়ে পড়ছে অনবরত পানি। প্রভাত পূর্ণতার চোখের নিচে হাত মেলে ধরল। পূর্ণতার চোখের এক ফোঁটা পানি এসে প্রভাতের হাতে পড়ল। প্রভাতের কাছে মনে হল পৃথিবীর সবচেয়ে অমূল্য জিনিসটা ঝরে পড়ছে। প্রভাত হাত মুষ্টিবদ্ধ করে পূর্ণতাকে ডাকল, পূর্ণ। পূর্ণতা অশ্রুসজল চোখে তাকিয়ে বলল, আম্মুর কিছু হলে আমার কি হবে প্রভাত ভাই? আমার তো কেউ নেই আম্মু ছাড়া। কে আমাকে ভালোবাসবে? চাচির কিছু হবে না, কেন নেগেটিভ ভাবছ? আমি জানি না, আমার মন শুধু উল্টা পাল্টা বলছে প্রভাত ভাই। একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হবে। তোমাকে, আমাকে, সবাইকে। এসব ভেবে নিজেকে কষ্ট দিও না। তাই বলে এভাবে কারো হাতে নির্যাতিত হয়ে। শুধুমাত্র আপনার জন্য আমার আম্মুর জীবনে এই কষ্ট। আপনার জন্য আম্মুকে শান্তি দিতে পারলাম না। আপনি আমাকে বিয়ে না করলে তো আম্মুকে নিয়ে পালিয়ে যেতে পারতাম। প্রভাত পূর্ণতার কাঁধে হাত রেখে বলল, পূর্ণতা চলো। পূর্ণতা প্রভাতের কথার মানে না বুঝে বলল, কোথায়? বাড়িতে চলো। আম্মুকে কার কাছে রেখে যাব? আম্মু এসেছে। আম্মু আজ রাতে থাকবে, তুমি চলো বাড়ি গিয়ে ফ্রেশ হবে। আম্মুকে রেখে যেতে ইচ্ছা হচ্ছে না। সকালে আবার আসবো, চলো। মেরি আজ রাতে জাহানের কাছে থেকে গেল। প্রভাত পূর্ণতাকে নিয়ে চলে গেল। প্রভাত পূর্ণতার হাত চেপে ধরে বাড়িতে প্রবেশ করল। ওয়াজেদ আর ওয়াসেল দুই ভাই গল্প করছে। আজ তাদের গেস্ট হাউজে গেস্ট আসবে, সে নিয়ে আলাপ করছে। দেখে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আলোচনা। প্রভাত বাড়িতে প্রবেশ করতেই ওয়াসেল বলল, তোমাকে 2 দিন ধরে ফোন দিচ্ছি, বাড়িতে আসছো না কেন? প্রভাত দুই ভাইয়ের দিকে আর চোখে তাকিয়ে জবাব দিল, আমাকে কেন ফোন দিচ্ছিলে? গেস্ট হাউজে গেস্ট আসবে, তোমার সাথে আলোচনার দরকার আছে। প্রভাত ওয়াসেলের দিকে খানিকটা বিরক্ত কণ্ঠে বলল, আমার বউ হসপিটালে আর আমি বাড়িতে কি করব? ওয়াসেল এদিক ওদিক তাকিয়ে বলল, লজ্জা শরম কি ধুয়ে গিয়েছে তোমার? তোমার পাশে বসে থাকা তোমার ভাইকে জিজ্ঞেস করো তার কি বিন্দুমাত্র লজ্জা আছে? নিজের বউকে মেরে হসপিটালে পাঠিয়েছে, একটাবার দেখতে যায়নি। ওয়াসেল গটমট হয়ে বলল, মহিলা মানুষের আঁচল ধরে বেড়াবে নাকি তোমার মতো? প্রভাত তাচ্ছিল্যের সুরে বলল, আমি আমার বউয়ের আঁচল ধরে ঘুরি, তোমাদের মতো অন্য মহিলাদের আঁচল ধরে ঘুরি না। ওয়াসেল আবার বলল, তুমি যাও ফ্রেশ হয়ে নিচে এসো। প্রভাত ওয়াজেদের দিকে তাকিয়ে বলল,
ওয়াজেদ চাচা, আপনার সাথে এইবার আমার কঠিন বোঝাপড়া আছে। আপনার জন্য পূর্ণতার চোখে পানি। পূর্ণতার চোখের পানির কারণ যে হবে তাকেই জাস্ট ফিনিশ করে দিব। ওয়াজেদ প্রভাতের দিকে তাকিয়ে বলল, আমি আমার বউয়ের গায়ে হাত তুলেছি, তাতে তোমার কি? পারলে তুমিও তোমার বউয়ের গায়ে হাত তোলো। আটকাচ্ছে না তো কেউ। আমার বউ এবং আপনার বউ কারো গায়ে হাত তুলতে পারবেন না আপনি। তাহলে হাত দুটো এইবার আস্ত থাকবে না প্রমিত চাচা? আপনার মেয়ে আমার কলিজার টুকরো। নইলে বুঝাতাম চাচা আমি কি জিনিস। আপনি অন্য ওর মেয়ের গায়ে হাত তোলেন, আপনার মেয়ের গায়ে হাত তুললে কেমন লাগে ঠিকই বুঝাতাম। ওয়াজেদ পূর্ণতার দিকে তাকিয়ে বলল, তা তোলো। নিষেধ করেছে কে? প্রভাত পূর্ণতার গলার উপর দিয়ে হাত দিয়ে পূর্ণতাকে বুকের সাথে মিশিয়ে ধরে বলল, যদি কোনোদিন গায়ে হাত তুলি সেদিন আপনার গায়েই হাত তুলব, রেডি থাকেন। তাতে যে পাপ হয় হবে। বলেই পূর্ণতাকে কোলে তুলে নিল। পূর্ণতাকে কোলে তুলে ওয়াজেদ আর ওয়াসেলের দিকে তাকিয়ে বলল, কিভাবে বউকে ভালোবাসতে হয় তা আমার থেকে শিখে রাখুন, কাজে লাগবে। ওয়াসেল বলল, কি আশ্চর্য নির্লজ্জ, কি করছো এসব? আমার বউয়ের হাঁটতে কষ্ট হচ্ছে তাই কোলে নিলাম। বাবা চাচার সামনে? তোমরা ছেলের সামনে অন্য মহিলা কোলে তুলে নেও, তখন লজ্জা লাগেনি? আমি তো নিজের বউ কোলে নিয়েছি। বলেই প্রভাত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। পূর্ণতা প্রভাতের গলা জড়িয়ে ধরে বলল, এসব কি করছেন আপনি? প্রভাত পূর্ণতার দুই গালে চুমু দিয়ে বলল, ওদের ধুলাই দিলাম, বিনিময়ে কিছু দাও। পূর্ণতা গোল গোল চোখে তাকিয়ে বলল, কি দিব? প্রভাত দুষ্টু হেসে বলল, বেশি কিছু না, যা দিলাম তাই ফেরত দাও। পূর্ণতা রাগী চোখে তাকিয়ে বলল, জীবনেও না, সিগারেট খাওয়া ঠোঁটে আমি কিস দিতে পারবো না। ওহ শিট, আমি গালে চুমু চেয়েছিলাম, ঠোঁটে তো আশাই করিনি। সিগারেট খাওয়া গালে আমি চুমু দিব না কোনোদিন। যাই হোক, সিগারেট খাওয়া গালে আমি চুমু দিব না। পূর্ণতার বাচ্চাসুলভ কথায় প্রভাতের ভালো লাগল। সে আবারও দুষ্টু হাসল। আচমকা পূর্ণতার মসৃণ পেটে হাত রাখল। প্রভাতের এমন স্পর্শে পূর্ণতা বজ্রের ন্যায় চমকাল। শরীর শিরশির করে উঠল। শরীরের সমস্ত লোমকূপ দাঁড়িয়ে গেল। সে অগ্নিচোখে তাকাল প্রভাতের দিকে। তাকিয়ে বলল, কি হচ্ছে? হাত সরান আর আমাকে নামান। প্রভাত পূর্ণতাকে নামিয়ে দিল খুব সাবধানে। নামিয়ে দিয়ে বলল, তোমাকে ছুঁয়ে বলছি বউ, আই সর, আমি ঠোঁট ছাড়া জীবনেও গাল দিয়ে সিগারেট খাইনি। পূর্ণতা প্রভাতের দিকে তাকাল। তাকিয়ে দেখল প্রভাতের ঠোঁট জুড়ে দুষ্টুমির ছড়াছড়ি। পূর্ণতা প্রভাতের বুকে হাত দিয়ে ধাক্কা মেরে বলল, ছুঁয়ে বলার জন্য অন্য কোনো জায়গা ছিল না, পেট ছুঁয়ে বলতে হবে। প্রভাত পূর্ণতার দিকে ঝুঁকল। পূর্ণতার নাক টেনে দুষ্টু কণ্ঠে বলল, অন্য কোথাও তো স্পর্শ করতে দাও না বউ। ইচ্ছা তো করে তুলার মতো নরম বউটাকে স্পর্শ করি। যদি তুমি চাও আমি স্পর্শ করতে আগ্রহী। বলেই প্রভাত হাত বাড়াল পূর্ণতার দিকে। পূর্ণতার কাছে প্রভাতের হাবভাব ভালো লাগল না। পূর্ণতা প্রভাতের দিকে আবারও অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, সমস্যা কি প্রভাত ভাই? আপনি কি সুযোগ নেওয়ার চেষ্টা করছেন? পূর্ণতার কথা শেষ হতে না হতেই আচমকা প্রভাত আবারও পূর্ণতার ওষ্ঠে ওষ্ঠ ডুবিয়ে দিল। পূর্ণতার নড়চড় বন্ধ হয়ে গেল। সে শুধু হাত ছুড়াছুড়ি করছে। প্রভাতের পিঠে পূর্ণতার হাত দুটো যেন নৃত্য করছে। প্রভাতের সেসব দিকে কোনো হুঁশ নেই। সে ডুবে আছে পূর্ণতার ওষ্ঠে। বউয়ের এমন পাগলামো প্রভাতের ভালো লাগছে। সব সময় সব কিছু সহজভাবে পেলে ভালো লাগে না। কিছু সময় বাধা আসলে ভালো লাগে। সেই বাধা যদি বউকে ভালোবাসার সময় বউ নিজেই দেয়, তার মতো মিষ্টি আর কিছুতে নেই। মিনিট পাঁচেক পর প্রভাত পূর্ণতাকে ছেড়ে দিল। প্রভাতের ঠোঁটে বিশ্বজয়ের হাসি। পূর্ণতা ওড়না দিয়ে ঠোঁট মুছতে মুছতে প্রভাতের দিকে তাকিয়ে ফুঁসছে।
প্রভাত মাথার পেছনে হাত দিয়ে চুলকাতে চুলকাতে বলল, নেহাত বাচ্চাদের মতো কথা বলার জন্য ভেজা চুমু দিলাম। পূর্ণতা ফুঁসে উঠে বলল, মানে? সুযোগ নিতে চাইব কেন? বউ আমার, এতে সুযোগ নেওয়ার কি আছে? পূর্ণতা আবারও ফুঁসে উঠে বলল, আপনার তো মতলব সুবিধার নয়। ভুলেও কাছে আসার চেষ্টা করবেন না। ওকে, আসব না। তবে আমার ও যেন তোমাকে দেখে ফিলিংস না আসে। যদি কোনো ফিলিংস আসে, খবর আছে আজ তোমার। পূর্ণতা রাগে গটমট হয়ে বলল, অসভ্য, অভদ্র, অশালীন পুরুষ মানুষ কোথাকার। প্রভাত আবারও হাসল। হেসে রুমে প্রবেশ করল। পূর্ণতাও রুমে প্রবেশ করল। প্রভাত ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাত ঘড়ি খুলতে খুলতে বলল, আমি আগে যাচ্ছি শাওয়ারে। আমার জাস্ট 5 মিনিট লাগবে। তোমার তো ঘন্টা একটা লেগে যাবে। পূর্ণতা আলমারি খুলে প্রভাতের দিকে একটা ট্রাউজার আর গেঞ্জি ছুঁড়ে মেরে বলল, দ্রুত যান। প্রভাত গেঞ্জি আর ট্রাউজার বিছানায় রেখে শুধু টাওয়াল নিয়ে ওয়াশরুমে প্রবেশ করতে করতে বলল, আমি কি মহিলা শাড়ি ব্লাউজ নিয়ে ওয়াশরুম যাব? পূর্ণতা প্রভাতের দিকে তাকিয়ে বলল, জঘন্য রকমের অশালীন ব্যক্তি। প্রায় 10 মিনিট পরে প্রভাত সাদা টাওয়াল পরে ওয়াশরুম থেকে বের হল। প্রভাতের একটাই কাজ, সেটা হলো পূর্ণতাকে ঝালানো কথা বলা। ওয়াশরুম থেকে বের হয়েই বলল, পূর্ণতা, তুমি যদি আমার মতো এভাবে বের হতে পারো, আমি তোমাকে আগামী 10 দিন স্পর্শ করব না। এভাবে দেখলে আমার আর কিছু লাগবে না। পূর্ণতা প্রভাতের দিকে অগ্নি চোখে তাকাতে তাকাতে শাওয়ারে ঢুকল। কারণ জানে প্রভাত তাকে আরও 10টা অসভ্য কথা বলার প্র্যাকটিস করেই ওয়াশরুম থেকে বের হয়েছে। পূর্ণতা ওয়াশরুমের দরজা লাগাতে গিয়ে দেখল সিটকিনি ভাঙা। দেখে মনে হচ্ছে কেবলই ভাঙা। পূর্ণতার কৌতূহলী মন প্রশ্ন করল, হসপিটালে যাওয়ার আগে তো সিটকিনি ভালো ছিল, ভাঙল কখন? পূর্ণতা দরজা খুলে দেখল প্রভাত আয়েসি ভঙ্গিতে ডিভানে বসে ফোন স্ক্রুল করছে। সেই টাওয়াল পরা অবস্থায় ফোন দেখছে। পূর্ণতা খেয়াল করল প্রভাতকে ভীষণ স্নিগ্ধ দেখাচ্ছে। প্রভাত যে আসলেই স্মার্ট পুরুষ তাতে কোনো সন্দেহ নেই। কিছুক্ষণ প্রভাতের দিকে তাকিয়ে থেকে প্রভাতকে ডেকে বলল, এই হ্যালো, রুম থেকে বের হন। দরজার দিকে তাকিয়ে ইশারা দিল। প্রভাত ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে পূর্ণতার দিকে তাকিয়ে বলল, কি বললে কাছে আসব? একা একা শাওয়ার করতে চাও না? আমাকে সাথে নিতে চাও? পূর্ণতা চোখ মুখ থমথমে করে বলল, বললাম বের হন। কেন? আমি গোসল করব। তার জন্য আমি বের হব কেন? কারণ ওয়াশরুমের সিটকিনি ভেঙে গিয়েছে। আপনার মতো বিপদ সামনে রেখে তো সিটকিনিবিহীন বাথরুমে গোসল করা যায় না। যান, মিস্ত্রি ডেকে আনুন, এটা ঠিক করান। প্রভাত এইবার পায়ের উপর পা তুলে বসে বলল, ওটা ঠিক করাবো বলে তো ভাঙিনি। পূর্ণতা যেন আকাশ থেকে পড়ল। সে কৌতূহলী মন নিয়ে জিজ্ঞেস করল, মানে? প্রভাত নিচের ঠোঁটে হালকা কামড় দিয়ে পূর্ণতার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, ওটা ঠিক করানো লাগবে না। আমিই ভেঙেছি। কেন? শাওয়ারে তোমার পার্টনার হব বলে। তোমার সাথে রোমাঞ্চ করব বলে। ওয়াশরুমের দরজা যাতে আর লাগাতে না পারো সেজন্যই ভেঙে রেখেছি। পূর্ণতা চেতে গিয়ে বলল, মানে কি এসবের? আপনি এত বড় অসভ্য কেন? বউয়ের সাথে রোমাঞ্চকে অসভ্যতা বলে বুঝি? অসভ্যতা ছাড়া কি? আপনি দুনিয়ার শ্রেষ্ঠ বাজে অসভ্য লোক। প্রভাত উঠে দাঁড়াল। পূর্ণতার দিকে এগিয়ে গেল। পূর্ণতার কপাল থেকে নাক বরাবর অনামিকা আঙুল নামিয়ে এনে কণ্ঠ খাদে নামিয়ে বলল, বিয়ের আগে তো ছোট ছোট পোশাক পরবে বলে অশান্তি করতে। এখন নিজের বরের সামনে ঘোমটা দিয়ে থাকো কেন? পূর্ণতা প্রভাতের আঙুল ধরে সরিয়ে দিয়ে বলল, কারণ আপনার নজর ভালো না তাই। প্রভাত এইবার পূর্ণতাকে নিজের সাথে চেপে ধরে বলল, আজ একটা নাইট ড্রেস পরতো বেবিগার্ল। ওয়েদার ও রোমান্টিক।
তা না হলে কিছুই পরার দরকার নেই। এখন তো জোর করছি না, ছোট পোশাক পরা যাবে না। এখন পরা যাবে, সব পরা যাবে। এমন সময় জোমেলা হুট করে প্রভাত আর পূর্ণতার রুমে প্রবেশ করল। জোমেলা সব সময় খুব জোরে কথা বলে। জোমেলা জোরে বলে উঠল, ছি ছি, কি কাণ্ড এসব! প্রভাত পূর্ণতাকে ছেড়ে দিল। পূর্ণতা জোমেলার দিকে তাকিয়ে 1 সেকেন্ডও দেরি না করে ওয়াশরুমে প্রবেশ করল। প্রভাত জোমেলার দিকে তাকিয়ে বলল, কেবলই বউটাকে জড়িয়ে ধরেছি অমনি হাজির তুমি। জোমেলা বলল, তোমাকে এখনই নিচে ডাকছে তোমার বাবা। যাচ্ছি, তার আগে তুমি এ রুম থেকে বের হও। কেন? কারণ তুমি পূর্ণতাকে বাজে কথা বলবে। পূর্ণতার মন খারাপ হবে আর আমার মেজাজ ভীষণ বিগড়ে যাবে। আর তোমার সাথে খারাপ ব্যবহার হয়ে যাবে। জোমেলা প্রভাতের রুম থেকে বের হতে হতে বলল, পূর্ণতা আমার দাদুভাইকে বশীকরণ করেছে। প্রভাত ট্রাউজার আর গেঞ্জি পরে নিচে নামল। নিচে নেমে ডাইনিংয়ে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা দেখল। শর্ট প্যান্ট পরা আর চিকন ফিতার গেঞ্জি পরা একজন ধবধবে সাদা নারী তাদের ডাইনিংয়ে বসে আছে। প্রভাত নিচে নামতেই সে প্রভাতের দিকে মোহনীয় কণ্ঠে তাকিয়ে রইল। ওয়াসেল এর দিকে তাকিয়ে বলল, ডিল ফাইনাল। প্রভাত কিছু বুঝে উঠতে পারল না। তখনই রাজনের নাম্বার থেকে ফোন এল। প্রভাত ফোন রিসিভ করতেই রাজন বলল, প্রভাত ভাই, আপনাদের জয়নাবের দেহ নদীতে পাওয়া গিয়েছে। তার মাথা ছিল না দেহের সাথে। তবে এলাকার মানুষ তার গড়ন দেখে চিহ্নিত করেছে এটাই জয়নাব। প্রভাত রাজনের ফোন কেটে বলল, আমি দেখা করছি আপনার সাথে। প্রভাত ফোন পকেটে ঢুকিয়ে সামনে সাথে অর্ধনগ্ন মেয়েটির দিকে তাকিয়ে রইল। চলবে। গল্প অর্ধাঙ্গিনী। লেখনীতে মৌসুমী আক্তার। তৃতীয় পর্ব।